2 বছর আগে যে লোকের সাথে আবু এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, সেই লোককে নিজের ক্লাস টিচার হিসেবে দেখে হালকা করে নীলাদ্রির পায়ের তলা থেকে জমিন সরে গেল। বেচারি এতটাই অবাক হয়েছে যে পুরো ক্লাসের সবাই বসে পড়ল, সে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি এখনও এই ধাক্কায় কাটিয়ে উঠতে পারছে না। নতুন এই স্যার তার হতে না পারা দুলাভাই। পরিবারের পছন্দে আপু এঙ্গেজমেন্ট করে 4 মাস চালালেও শেষ সময়ে বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। আহা, তার ভাগ্য কি এতটাই খারাপ? পৃথিবীতে এত এত কলেজ ভার্সিটি থাকতে সে যে কলেজে পড়ে, এই লোকের সেই কলেজে জয়েনিং দিতে হলো। পুরনো অপমান ভুলে না গিয়ে এখন যদি বোনের শত্রুতা তার সাথে শুরু করে দেয়, এই লোক যে ইচ্ছা করে তার পরীক্ষার খাতার নম্বর কাটবে না, এই গ্যারান্টি কে দেবে? ক্লাসে ঢুকে সবার আগে নীলাদ্রির উপর চোখ পড়ে উচ্ছ্বাসের। প্রথমে চোখের ভুল ভাবলেও পরবর্তীতে তাকিয়ে মনে পড়তে বাকি রইল না, আরে এই মেয়েটাকে তো সে চেনে। মেয়েটার সাথে পূর্ব পরিচয় থাকলেও উচ্ছ্বাস সেসব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ক্লাস টিচারের ভূমিকা পালন করে শান্ত চোখে নীলাদ্রির দিকে তাকিয়ে সহজ গলায় জিজ্ঞেস করলো, তোমার কি কিছু বলার আছে? নীলাদ্রি এখনও বুঝতে পারছে না পুরো ক্লাস যে তার দিকেই তাকিয়ে আছে। সে বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে অল্প বয়সে নতুন প্রফেসরকে দেখে যাচ্ছে। ব্যাপারটা সবাই অন্যভাবেই দেখছে। কেউ কেউ মুখ টিপে হাসছে, নিজেদের মধ্যে ফিস ফিস শব্দে কানাঘুষো করছে। নীলাদ্রির এই অস্বাভাবিক আচরণে তার বান্ধবীরাও মোটামুটি লজ্জিত। মন নীলাদ্রির হাত ধরে হ্যাসকা টানে বসিয়ে দিল, চাপা গলায় বলল, পাগল ছাগল হয়ে গেলি নাকি? স্যারের উপর ক্রাশ খাওয়া ইজ নর্মাল। বর্তমানে ট্রেন্ড চলছে, কিন্তু তাই বলে চক্ষু লজ্জাও ত্যাগ দিবি? এবার নীলাদ্রির হুঁশ ফিরল। অবিশ্বাস্য চোখে একবার বান্ধবীকে দেখে আরেকবার নতুন স্যারের দিকে তাকিয়ে ঢোক গেল। মেয়েটার আচরণে উচ্ছ্বাসও কিছুটা অপ্রস্তুত হলো। পরবর্তীতে পরিস্থিতি সামলে নিল। নীলাদ্রির ঘোর পুরোপুরি কাটতে কাটতেই নতুন স্যার ততক্ষণে ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হতে শুরু করে দিয়েছে। মেয়েরা চোখ দিয়ে নতুন এই স্যারকে কিলে খাচ্ছে। মুন সহ নীলাদ্রির বাকি বন্ধুরাও স্যারের প্রশংসায় কবি সাহিত্যিক হয়ে যাচ্ছে। ফলকহীন চোখে স্যারের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে রাফা বলল, আমাদের কলেজে এরকম অল্প বয়সী হ্যান্ডসাম প্রফেসর একটাই মনে হয় প্রথম এসেছে। নেহাও রাফার সাথে তাল মিলিয়ে বলল, ঠিকই বলেছিস রে। এতদিন বুড়ি আর টাকওয়ালা বুড়ো বুড়ো সব প্রফেসরদের লেকচারে শুনতে শুনতে মুখে অরুচি এসে গিয়েছিল। এবার মনে হয় পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। অন্তত স্যারের সাবজেক্ট প্ল্যান দ্বারা ব্লেন্ড করে জুস বানিয়ে খেয়ে ফেলতে হবে। আশঙ্কার কথা মনে করিয়ে দিয়ে বলল, কিন্তু এই স্যার কি পার্মানেন্টভাবে এসেছে? কেমিস্ট্রি ক্লাস তো হক স্যার নিত। স্যার অসুস্থ বলে স্যারের জায়গায় এই নতুন ছোকরা কি কিছুদিনের জন্য ক্লাস নিতে আনেনি তো? হক স্যার সুস্থ হয়ে ফিরে এলে ইনি আবার চলে যাবেন। আল্লাহ, তুমি শীঘ্রই স্যারকে সুস্থ করে দাও। স্যার সুস্থ হয়ে ফিরে এলে আমি 20 রাকাত নফল নামাজ পড়ব। স্যার আপনি কিন্তু এখনো আপনার নামই বলেননি। আমার নাম উচ্ছ্বাস ইউসুফ খান। নেহা নীলাদ্রির গা ধাক্কা দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, শুনেছিস স্যারের নামটাও স্যারের মতোই কিউট। শুধু কি কিউট, হট বল হট। নীলাদ্রি মুখ বাঁকালো। পড়ার নামে ক্লাসে আজ গল্পই হলো। কলেজে কেন অল্প বয়সী শিক্ষক না থাকাই ভালো, এটার কারণ আজকে বুঝতে পেরেছে নীলাদ্রি। স্যারের বয়স কম হলে সারা বছর শুধু গল্পই হবে, পড়াশোনা আর হবে না। ক্লাস থেকে বেরিয়েও 3 বান্ধবী নতুন স্যারের কথাই বলছে। 3 জনের বকবকের মাঝে নীলাদ্রি নীরব ভূমিকা পালন করেছে। স্যারের মতো স্যারের কথাগুলো কিন্তু কত সুন্দর না? আমার তো শুধু শুনতে ইচ্ছে করছিল। শুধু কি কথা, ড্রেসিং সেন্স দেখেছিস? উনি ভালো করেই জানেন কোন রং ওনার উপর মানাবে। কথাবার্তা, চালচলন, চেহারা, সুরত, কোয়ালিটিফিকেশন সব দিক দিয়েই একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হয় বলতো? তার উপর আবার অবিবাহিত। আমি তো স্যারের উপর ফিদা হয়ে গেছি। নিজেদের মধ্যে এর কথা এখনও শেষ হচ্ছে না। এর মাঝেই মুন দুম করে নীলাদ্রির পিঠে এক কিল বসিয়ে জিজ্ঞেস করলো, সব কথা একদিকে,
ক্লাসে স্যারকে দেখে তুই ওই রকম ভ্যাবলামি কেন করছিলি? জানি নতুন স্যার প্রয়োজনের থেকে একটু বেশি হট, তাই বলে তুই স্যার ছাত্রী সম্পর্ক ভুলে যাবি? তোর জন্য আমাদেরও লজ্জা পেতে হয়েছে বল। আমি ভ্যাবলামি করছিলাম? পৃথিবীতে আর মানুষ পেলি না? ভ্যাবলামি করছিলে নাকি করছিলে তা তো ক্লাসেই দেখেছি। তোর তো মুখই বন্ধ হচ্ছিল না, এখন আবার ভাব নিতে এসেছিস। মুখ বন্ধ হচ্ছিল না কারণ তোমাদের এই হট হ্যান্ডসাম মিস্টার পারফেক্ট স্যারকে 2 বছর আগে আমার বোন চরম ছ্যাঁকা দিয়েছে। আপুর সাথে এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল, কিন্তু আপু ওনাকে বিয়ে না করে দুলাভাইকে বিয়ে করেছে। নতুন স্যার নীলাদ্রির বোনের এক্স ফিয়ান্সি শুনে তিনজনেরই চোয়াল ঝুলে পড়ল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে নীলাদ্রির কথা বিশ্বাস করার চেষ্টা করেছে। নীলাদ্রি বলে যাচ্ছে, ক্রাশ ফাশ কিচ্ছু না। ওই লোককে ক্লাস টিচার হিসেবে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপুর প্রতিশোধ যদি আমার উপর তোলে। অবিশ্বাস্য গলায় মুন বলল, তোর বোন সত্যি সত্যি এই কাজ করেছে? তোর বোন এই কাজ কিভাবে করতে পারলো নীলাদ্রি? তোর দুলাভাই কি উচ্ছ্বাস স্যারের থেকেও বেশি সুন্দর? বিস্ময় কাটিয়ে নেহা কিছু বলতেই পারল না। ওদের সাথে কথা বলতে বলতে নীলাদ্রিও দেখতে পেল ওই লোক অফিসের রুম থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। নীলাদ্রি 2 হাত মেলে দিয়ে তিনজনের পথ আটকে দাঁড়ালো। রাফা বলল, কি হয়েছে? একটু পরে যাই। নীলাদ্রির সাথে সাথে ওরাও গেটের দিকে তাকালো। গেটে স্যারকে দেখে নীলাদ্রি দাঁড়িয়ে পড়েছে। তুই কি উচ্ছ্বাস স্যারকে ভয় পাস? ভয় কেন পাবো? তাহলে আগে উনি চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লি কেন? ওনার সামনে দিয়ে যেতে কি ভয়? ভয় না। নীলাদ্রি ঠিক বুঝতে পারছে না তাকে নিয়ে ওই লোকের মনোভাব কী। 2 বছর কম সময় না হলেও খুব বেশি সময়ও না। ওই লোক 2 বছর আগের কথা কি এখনও মনে রেখেছে, নাকি অনেক আগে সব কিছু ভুলে গিয়ে তাকে আজ চিনতেই পারেনি? আপুর সাথে বিয়ে ঠিক হলেও হবু দুলাভাইয়ের সাথে তার বেশি কথা হয়নি। 1-2 বার মনে হয় সামনাসামনি হয়েছিল। তখন লোকটা কেমন আছো এতটুকুই জিজ্ঞেস করেছে। নীলাদ্রি মাথা নুইয়ে মৃদুস্বরে ভালো জবাব দিয়েছে। এর বেশি কথা কোনোদিনও হয়নি। নীলাদ্রি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একজন মানুষ। অচেনা কোনো মানুষের সামনেই যেতে পারে না। কথা বলা তো অনেক পরের ব্যাপার। কখনো সে নিজে থেকে কারোর সাথে কথা বলতে পারে না। মানুষের সাথে মিশতে পারা তার যোগ্যতার বাইরে। এখানে এসে ভাগ্য করে মুন রাফা নেহাকে পেয়েছিল। কিভাবে যেন ওরাই নীলাদ্রির সাথে প্রথম কথা বলেছে। বন্ধুত্বের হাতটাও ওরাই আগে বাড়িয়েছে। উচ্ছ্বাসকে গাড়ি করে চলে যেতে দেখল। নীলাদ্রি ছোট্ট একটা দম ফেলল। সামনের দিনগুলোতে কি হবে এটাই ভাবছে। ওই লোকের ক্লাস কিভাবে করবে সে? বিয়ে করবে না জেনেও আপুরা যে কেন এঙ্গেজমেন্ট করেছিল। তোর বয়ফ্রেন্ড আছে, তুই কেন অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হবি? প্রথমে রাজি হয়ে পরে এমন পাল্টে না খেলেই এসব কিছু হতো না। বাসায় এসে কাঁধ থেকে ব্যাগ ফেলে সোফায় গা এড়িয়ে দিয়েই বোনকে ডাকতে লাগলো। আপু, এই আপু, কি হয়েছে রে? কলেজে নতুন এক প্রফেসর এসেছে। হক স্যার কয়েকদিন আগে অসুস্থ হলো না, স্যার অবর্তমানে ক্লাস নিবে। জানো কে ওই লোক? তোমার সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছিল। ক্লাসে ওনাকে দেখে আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। উচ্ছ্বাস নীলাদ্রির টিচার। নীলাদ্রি ভেবেছিল আপু শখ খাবে, কিন্তু বোনকে উল্টো হাসতে দেখে নীলাদ্রি নিজে শখ পেল। কৌতূহলী গলায় নীলা জিজ্ঞেস করলো, উচ্ছ্বাস তোকে চিনতে পেরেছে? এক্স ফিয়ন্সের নাম শুনে এমনভাবে খুশি হচ্ছ যেন হারিয়ে যাওয়া পুরনো কোনো বন্ধুর সন্ধান পেয়েছো। তুই আগে বল, উচ্ছ্বাস তোকে চিনেছে? জানি না, জিজ্ঞেস করিনি। নতুন ওই হান্টু স্যারকে ক্লাসের জন্য মেয়েরা আজকে সবচেয়ে বেশি আগ্রহী হয়েছিল। স্যার ক্লাসে ঢুকতেই সকলে একসাথে দাঁড়িয়ে সালাম দিল। নীলাদ্রি যতটা পারল ওই লোকের চোখে পড়া থেকে বাঁচার চেষ্টা করে বান্ধবীদের আড়ালে নিজেকে লুকিয়ে রাখল। সবাই ভেবেছিল গতকালকের মতো আজও গল্প হবে, স্যারের সাথে দুষ্টু মিষ্টি রসিকতা করবে, কিন্তু আজ তেমন কিছুই হলো না। গতকালের তুলনায় আজ যেন এই এক ভিন্ন লোক। দ্বিতীয় দিনেই এত কড়াকড়ি দেখালো যে অতি উৎসাহী মেয়েগুলো একেবারে চুপসে গেল। রাফা বিড়বিড় করে বলল, বেটা আজ নিশ্চিত গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসেছে।
গার্লফ্রেন্ড আছে নাকি তুই জানিস? থাকলেও থাকতে পারে, এত হ্যান্ডসাম একটা ছেলের সিঙ্গেল থাকার কোনো কারণ দেখি না। চুপ করবি তোরা? হেই, ওখানে। হ্যাঁ, তোমরা 4 জন স্ট্যান্ড আপ। কী কথা বলছিলে? পুরো ক্লাস তাদের দিকে তাকিয়েছে। স্যারের হুকুম মেনে 4 জন উঠে দাঁড়ালো। নীলাদ্রি মনে মনে বলল, প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। ক্লাস চলাকালীন কি কথা বলার সময়? ক্লাসে মনোযোগ না থাকলে বাইরে গিয়ে কথা বলতে পারো। সরি স্যার, আর হবে না। নীলাদ্রি বাসায় ফিরলেই নীলা বোনের ক্লান্তি মাখা চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কি হয়নি এটা জিজ্ঞেস করো। দোষ তো সব তোমারই। আমি আবার কি করলাম? বিয়ে করবে না তাহলে এঙ্গেজমেন্ট কেন করেছিলে? শত্রুতার লোকটা এখন আমার সাথে দেখাচ্ছে। উচ্ছ্বাস আবার তোর সাথে কি করেছে? নাম নিবে না ওই লোকের। ক্লাসের সবার সামনে দাঁড় করিয়ে অপমান করেছে। বিনা কারণে নিশ্চয়ই দাঁড় করায়নি। একটু কথা বলা এটা নিশ্চয়ই অনেক বড় কোনো অপরাধ না? বোনের ছেলে মানুষই অভিযোগ শুনে নীলা হাসছে। উচ্ছ্বাস কেন ওর সাথে শত্রুতা করবে? ও ওই রকম ছেলেই না। নীলাদ্রি বোনের জন্য তাকে বাড়ি ছেড়ে এসে এত দূর থাকতে হচ্ছে। তার দুলাভাই আর্মিতে আছে। 8 মাস আগে আপুকে এখানে নিজের কাছে নিয়ে আসে। আপুকে নিয়ে আসার ঠিক 3 মাস পরেই আবার দুলাভাইয়ের অন্য জায়গায় পোস্টিং হয়। এবার যেখানে ডিউটি পড়েছে সেখানে আপুকে নিয়ে যাওয়া সম্ভব না। আপু তার শ্বশুরবাড়িতেও ফিরে যেতে চায় না, কারণ আপুর শাশুড়ি এখনও আপুকে মেনে নেয়নি। ছেলের সামনে মহিলা ভালো সাজার অভিনয় করলেও আপুকে অনেক জ্বালায়। আপু যেহেতু শ্বশুরবাড়ি যাবে না, দুলাভাইও এখানে থাকবে না, তাই সহজ সমাধান বের করে বাবাকে বলে তাকে এখানে নিয়ে আসে। যদিও বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বড় মেয়ের ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার হয়ে রাজি হতে হয়েছে। তারও তখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তখনও কলেজে ভর্তি হয়নি। আপু তাকে এনে এখানের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। এই মেয়ে, হ্যাঁ তুমি, দাঁড়াও। নীলাদ্রি ভয়ে ভয়ে দাঁড়ালো। এই লোককে দেখতে জিরাফের মতো লাগছে কেন? জিরাফের মতো লম্বা গলা। নীলাদ্রি ওপরের দিকে তাকিয়েও মুখ দেখতে পারছে না। মুখ দেখা না গেলেও কণ্ঠ শোনা গেল। ধমক দিয়ে তাকে বলছে, ক্লাসে কথা কেন বলছিলে? ক্লাস কি কথা বলার জায়গা? কান ধরো, কান ধরে বেঞ্চের উপর উঠে দাঁড়াও। নীলাদ্রি ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসলো। পাগলের মতো চারপাশে দেখতে লাগলো, কোথায় আছে সে? আর ওই জিরাফ চেহারা স্যার কোথায় গেছে? বোনের পা নিজের উপর দেখে নীলাদ্রি বুঝতে পারল সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখেই ঘেমে নিয়ে গেছে। নীলাদ্রি বড় একটা ঢোক গেল। কীরকম স্বপ্ন এটা? এখন বাজে কয়টা? ভোর হয়ে যায়নি তো? ভোরের স্বপ্ন তো আবার সত্যি হয়। নীলাদ্রি কাঁদো কাঁদো মুখে বলল, আল্লাহ, আমার বোনের শাস্তি তুমি আমাকে কেন দিচ্ছ? আমি কি দোষ করেছি? ওই লোক আমার পেছনে কেন পড়েছে? নীলাদ্রির কাঁদো কাঁদো মুখ দেখে নীলা তার ঘুম ভাঙার কারণ জানতে চাইল। কি হয়েছে রে? হঠাৎ এমন চিৎকার করে উঠে বসলি কেন? তুমি জানো না কি হয়েছে? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ওই জিরাফ স্যার, জিরাফ স্যার কে রে? তোমার সেই এক্সপিরিয়েন্সি উচ্ছ্বাস ইউসুফ খান। আমি স্বপ্নে দেখলাম তিনি আমাকে ক্লাসে কথা বলার জন্য কান ধরে বেঞ্চের উপর উঠে দাঁড়াতে বলেছেন। এই সামান্য স্বপ্ন দেখে এত ভয় পেয়েছিস? তুই তো এমনিতেই ইন্ট্রোভার্ট, ক্লাসে কথাই বলিস না। তোর বান্ধবীরা কথা বললেও তুই চুপ থাকিস। উচ্ছ্বাস তোকে কেন কান ধরে দাঁড় করাবে? ভয় কেন পাবো না? স্বপ্নটা যদি সত্যি হয়, ভোরের স্বপ্ন তো সত্যি হয়, আমি কাল ক্লাসে যাবই না। যদি সত্যি সত্যি আমাকে সবার সামনে কান ধরে দাঁড়াতে বলে, তাহলে তো ইজ্জত থাকবে না। সকালের স্বপ্ন সবসময় সত্যি হয় না। আর উচ্ছ্বাস ওরকম ছেলে না। 2 বছর আগের একটা এনগেজমেন্ট ভাঙার জন্য তোর উপর প্রতিশোধ নেবে না। আর নিলেও সেটা তোর বোনের উপর নেবে, তোর উপর কেন? প্রতিশোধ তো আমার উপরেই নেবে। আপু তো এখন তার সামনে নেই। তোমার বদনাম করে সে তো আমার সামনেই এখন নিজেকে মহান সাজাবে। কাল ক্লাসে গেলেই বুঝতে পারবো তুমি আমার সাথে কি করেছো। পরের দিন ক্লাসে ঢোকার আগেই নীলাদ্রি বারবার নিজেকে আড়াল করার চেষ্টা করতে লাগলো। যতবারই উচ্ছ্বাস ক্লাসে ঢোকে ততবারই
তার পেটের ভেতরে যেন প্রজাপতি ওড়ে। ক্লাসে ঢুকেই উচ্ছ্বাস গম্ভীর মুখে বোর্ড পরিষ্কার করে চক হাতে নিল। আজকে আর কোনো গল্প নয়, সরাসরি পড়া শুরু। আজকে আমার রসায়নের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। আজকে আমরা রসায়নের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। তোমরা কি কেউ বলতে পারো রসায়নের জনককে? প্রশ্নের সঙ্গে সঙ্গে ক্লাসের বেশিরভাগ হাত ওপরে উঠল। উচ্ছ্বাস নীলাদ্রির দিকে তাকালো। কালকের মতো আজও সে তার বান্ধবীদের আড়ালে নিজেকে প্রায় অদৃশ্য করে রেখেছে। উচ্ছ্বাস মৃদু হাসল। নীলাদ্রির এই ভীরুতা তার কাছে বেশ মজাদার লাগলো। হ্যাঁ, পেছনের বেঞ্চের নীল টি শার্ট পরা মেয়েটি, তুমি বলো। পুরো ক্লাসের চোখ ঘুরে নীলাদ্রির ওপর পড়ল। নীলাদ্রি যেন আকাশ থেকে পড়ল। নীল টি শার্ট, সে তো মেরুন কামিজ পরেছে। তার পাশে মুন নীল টি শার্ট পরেছিল। স্যার, আমি তো মেরুন কামিজ পরেছি। ও দুঃখিত, মেরুন কামিজ পরা মেয়েটি, তুমি বলো। নীলাদ্রির বান্ধবীরা চোখ পিটপিট করে হাসতে লাগলো। রসায়নের জনক হলেন জাবির ইবনে হায়ান। ঠিক বলেছ, বসো। বসার পর নীলাদ্রির স্বস্তির নিঃশ্বাস ফেলল, বেঁচে গেল। কিন্তু তার মনে হলো উচ্ছ্বাস ইচ্ছে করে এই ভুলটা করেছে, শুধু তাকে এই ক্লাসের সবার সামনে আনতে চেয়েছে। ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন উচ্ছ্বাসের প্রশংসা করছিল, তখন নীলাদ্রি মন দিয়ে শুনছিল। স্যার আজ পড়াতে গিয়েও কত সুন্দর করে কথা বলছিলেন, যেন কবিতার মতো। দেখলি তো নীলাদ্রি, স্যার তো তোকে কান ধরে দাঁড় করালেন না, উল্টে শোবার আগে তোর নাম ধরে ডাকলেন। এর মানে কি জানিস? এর মানে হলো স্যার তোর বোনের প্রতিশোধ তোর ওপরই নেবেন না, উল্টে তোকে একটু বিশেষ গুরুত্ব দিচ্ছেন। হতে হতে পারে উনি তোকে। চুপ কর তোরা। উনি আমাকে ডেকেছেন কারণ উনি নিশ্চিত আমি ভুল উত্তর দিব, আর তিনি সবার সামনে আমাকে অপমান করবেন। কিন্তু আমি ঠিক উত্তর দিয়েছি, তার চাল পাল্টে গেছে। তোর মনের মধ্যে এত প্রতিশোধের গন্ধ কেন রে? সবাই তোকে নিয়ে হাসাহাসি করেনি, উল্টো স্যার তোকে চেনার একটা ইঙ্গিত দিয়েছেন। নীলাদ্রি কোনো উত্তর দিল না। তার মন বলছে এই নতুন স্যার তার জীবনে শান্তি আনতে আসেননি। তিনি নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র নিয়ে এসেছেন। দুপুরের খাবারের বিরতিতে নীলাদ্রি যখন ক্যান্টিনে যাচ্ছিল, তখন পেছন থেকে উচ্ছ্বাসের কণ্ঠ শুনে থমকে গেল। এই যে নীলাদ্রি, তুমি কি আমাকে একটু সময় দিতে পারো? তোমার সাথে কিছু কথা ছিল। নীলাদ্রি দাঁড়িয়ে গেল, তার বুক ধরফর করছে। বান্ধবীরা ফিসফিস করে নীলাদ্রির হাত চেপে ধরে বলল, যা যা কথা বল, কিউট স্যার। নীলাদ্রি পাথরের মতো অনড়, ঘোর লাগা চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে রইল। কি কি কথা স্যার? ক্লাসে তো কথা বলা যাবে না, তাই আমি ভাবছিলাম, তুমি কি জানো তোমার আপু কোথায় আছে? নীলাদ্রির চোয়াল ঝুলে গেল। তার সব আশঙ্কা সত্যি। লোকটা দিদির খোঁজ নিতে এসেছে। প্রতিশোধের প্রথম ধাপ। না, আমি জানি না। সত্যিই জানো না? আমি শুনেছি তোমরা নাকি একই সাথে থাকো। তোমার দিদি তো কোর্ট ম্যারেজ করে পালিয়ে গিয়েছিলেন। উনি এখন কোথায় আছেন তুমি বললে খুব উপকার হয়। নীলাদ্রির রাগ হলো। এই লোক এখনও তার দিদির পিছু ছাড়েনি। কেন তাকে খুঁজে বের করে আপনি নতুন করে অপমান করবেন? আমার দিদি তার বরকে নিয়ে খুব সুখে আছে, তাকে একা থাকতে দিন। আর আপনি আমার শিক্ষক, আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার কোনো অধিকার আপনার নেই। নীলাদ্রির এই অপ্রত্যাশিত জবাবে উচ্ছ্বাস একটু অবাক হলো। তার হাসিটা মিলিয়ে গেল না। তুমি আমাকে ভুল বুঝছো নীলাদ্রি। আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু নিশ্চিত হতে চাই সে সুখে আছে কিনা। সে সুখে আছে, আর আপনার এটা জানার কোনো দরকার নেই। এখন আমি যাই। নীলাদ্রি দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে গেল। উচ্ছ্বাস তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার হাসিটা এখনও মুখে লেগেছিল, তবে তাতে একটু বিষাদের ছোঁয়া ছিল। ইন্ট্রোভার্ট মেয়েটা শেষ পর্যন্ত কথা বলতে শিখলো, তবে এমন তেতো কথা সে কোথায় থেকে শিখলো? ক্যান্টিনে পৌঁছে নীলাদ্রি তখনও শ্বাস ফেলছে দ্রুত। মন তাকে ধরে বসিয়ে দিল। কি রে, স্যার তোর সাথে কি কথা বলছিলেন? কোনো প্রেমের প্রস্তাব? প্রেম? উনি আমার আপুর খোঁজ নিচ্ছিলেন। প্রতিশোধের গন্ধ পাচ্ছিস না তোরা? এখন যদি আমার আপুর ঠিকানা না বলি, তাহলে কালকে নিশ্চিত আমাকে ক্লাসে দাঁড় করিয়ে কান ধরিয়ে উদ্বোস করাবে। এই লোক সহজে ছাড়বে না।
আমার মনে হচ্ছে তুই বাড়াবাড়ি করছিস। স্যার তোকে ভালোবাসার চোখে দেখেছিলেন। তো দিদির কথা জিজ্ঞেস করা মানে হলো অতীতটাকে পরিষ্কার করতে চাইছেন। হ্যাঁ রে, তোর দিদি তো ওনাকে ছেড়ে চলে গিয়েছিল। স্যারের দিক থেকে একটা মানসিক আঘাত ছিল। উনি শুধু জানতে চাইছেন তোর দিদি ভালো আছেন কিনা। না, ওই লোক ভালো না। আমি নিশ্চিত উনি আমার সাথে শত্রুতা শুরু করেছেন। কাল থেকে আমি স্যারের ক্লাস না করার ব্যবস্থা করব। দরকার হলে কেমিস্ট্রি সাবজেক্টই ছেড়ে দেব। বান্ধবীরা হাসতে হাসতে গড়িয়ে পড়ল। এই মেয়েটাকে বোঝানো মুশকিল। নীলাদ্রি মনে মনে ভাবল, আপুটা কি করেছে? উচ্ছ্বাস ইউসুফ খানের মতো একজন মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া, আর তার ফল এখন তাকে ভোগ করতে হবে। সন্ধ্যায় যখন নীলা ঘরে ফিরে এলো, তখন নীলা দেখল নীলাদ্রির মুখটা থমথমে। কি রে, আজ কি হলো? উচ্ছ্বাস কি তোকে কান ধরে দাঁড় করালো? কি হয়নি জিজ্ঞেস করো। লোকটা আমার পেছনে লেগেছে, আমাকে ক্যান্টিনে ডেকে তোমার খোঁজ নিচ্ছিল। উচ্ছ্বাস তোর সাথে কথা বলেছে আর আমার খোঁজ নিয়েছিল? কেন? তোমার সাথে তো তার এঙ্গেজমেন্ট হয়েছিল। এখন সে তোমাকে খুঁজে বের করে তোমাকে অপমান করবে। উচ্ছ্বাস, সত্যি? তুই কি বললি? আমি বলেছি আপনি আমার শিক্ষক। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার আপনার নেই। আর আমার আপু তার বরকে নিয়ে সুখে আছে, তাকে একা থাকতে দিন। নীলা এবার হাসতে শুরু করলো। তার হাসির তীব্রতা দেখে নীলাদ্রি রেগে গেল। তুমি হাসছো? জানো এই লোকটা কত বড় প্রতিশোধ পরায়ণ? শোন নীলাদ্রি, উচ্ছ্বাস ওরকম ছেলে না। ও হয়তো জানতে চাইছিল আমি ভালো আছি কিনা। ভালো আছো? তুমি ওকে ছেড়ে অন্যের সাথে পালিয়ে গিয়েছো, আর সে তোমার ভালো থাকার খোঁজ নেবে? কেন নেবে? আমি উচ্ছ্বাসের সাথে এনগেজমেন্ট করেছিলাম ঠিকই, কিন্তু ও ছিল আমাদের বাবার বন্ধু ছেলে। বাবার কাছে সে সন্তানের মতো ছিল। উচ্ছ্বাস আর আমি প্রথম থেকেই জানতাম আমরা একে অপরের জন্য না। সে শুধু বাবার সম্মান রাখতেই এনগেজমেন্টে রাজি হয়েছিল। যেদিন আমার বিয়ের ডেট ঠিক হলো, সেদিন আমি নিজেই উচ্ছ্বাসের কাছে গিয়েছিলাম। কি বলছিলে? আমি বলেছিলাম, উচ্ছ্বাস, তোমার জীবন এমন একজন আসবে যে তোমার জীবন সুন্দর করে দিবে, আর আমার জীবনে আমার শুভ আছে। প্লিজ আমাকে যেতে দাও। উচ্ছ্বাস এসে বলেছিল, আমি জানতাম তুমি আসবে। যাও, সুখে থেকো। নীলাদ্রির চোখ বড় হয়ে গেল। মানে তোমরা দুজন মিলেই এই নাটক করেছো? আর লোকটা আমাকে ক্লাসে দেখে ভয়ে জমে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা শুধু বাবার কথা রেখেছিলাম। উচ্ছ্বাস খুবই ভালো ছেলে, ও তোর ক্ষতি করবে না। ও তোকে শুধু চিনেছে। তবে তুই যেভাবে ওকে এড়িয়ে চলছিস, তাতে ওর হয়তো মজা লাগছে। আর লোকটাকে আমি ক্লাসে দেখে ভয়ে জমে গিয়েছিলাম। ও, তাহলে আমার ভয়টা একদমই ভুল ছিল। আমি শুধু শুধু লোকটাকে খারাপ ভাবতাম। এখন কি হবে? কাল থেকে আমি কিভাবে স্যারের মুখোমুখি হব? ক্লাসে ঢুকলেই তো উনি আমাকে দেখে হাসবেন। নীলা আদর করে নীলাদ্রির চুল এলোমেলো করে দিল। হাসলে হাসুক, তুই তো আর কোনো অন্যায় করিসনি। তুই তো তোর বোনকে বাঁচাতেই চেয়েছিস। আর উচ্ছ্বাস, সে এখন তোর শিক্ষক। দেখিস তোদের সম্পর্কটা কেমন হয়। নীলাদ্রি তখনও সোফায় গা এলিয়ে দেওয়া। তার মাথায় ঘুরছে উচ্ছ্বাসের সেই হাসিটা। তবে এবার সেটা প্রতিশোধের হাসি নয়, বরং এক দুষ্টু মিষ্টি রহস্যের হাসি। এই লোকটাকে ভুল বোঝার জন্য তার নিজের উপরই রাগ হলো। সামনের দিনগুলো তাহলে আর ভয়ের নয়, বরং খানিকটা মজার হতে চলেছে। সেদিন ক্যান্টিন থেকে ফিরে নীলাদ্রির মনটা কেমন যেন হালকা হয়ে গিয়েছিল। তার যত দুশ্চিন্তা ছিল সব উড়ে গেছে। তার চোখ দিয়ে দেখা সেই ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ মানুষটা আসলে তার বোনের ভালো বন্ধু। কথা ভাবতে তার হাসি পেল, কিন্তু এর মধ্যেও একটা চিন্তা তার ভেতরে উকি মারল। এত বড় একটা সত্যি তার দিদি কেন তাকে বলেনি? সেদিন রাত গভীর। নীলা তার ঘরের জানালার পাশে বসে ছিল। তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নম্বর। সে দেখেই বুঝল কে ফোন করেছে। হ্যালো উচ্ছ্বাস, কেমন আছো? তোমার দুষ্টু বোনটার হাত থেকে বাঁচতে পারছি না। ক্যান্টিনে কি কাণ্ডটাই না করলো। ওকে তুমি আবার কি বলেছিলে? আমি বলেছিলাম না ওকে কিছু বলো না। সামান্য তোমার খোঁজ নিতে গিয়েছিলাম, আর সে আমাকে কী সব বলল। শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার অধিকার নেই, এমনভাবে কথা বলল যেন
আমি তার পিছু নিয়েছি। তুমি ওকে কেন এত ভয় দেখাচ্ছ? কালকে তো স্বপ্ন দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। কান ধরে নাকি বেঞ্চের উপর দাঁড়াতে বলেছো। ও, সত্যি দারুণ। আমাকে তো আরও বেশি করে ভয় দেখাতে হবে দেখছি। শোনো, তুমি ওকে সব সত্যি বলতে গিয়েছিলে কেন? আমি না বারণ করলাম? কিন্তু এভাবে ওকে অন্ধকারে রাখাটা ঠিক হচ্ছে না। ও তোমাকে দেখে এখনো ভয় পাচ্ছে। আর তুমি যে শুভ আর আমার বিয়েতে সাক্ষী ছিলে, একথা শুনলে তো অবাক হবে। এইটাই তো প্ল্যান। আসল মজাটা তো এখানেই। নীলা, আমি যে ওকে পছন্দ করি এটাও নিজে থেকে বুঝুক, সেটাই আমি চাই। তুমি এখনো সে কথা বলছো? 2 বছর আগের কথা, যখন তুমি আমাকে দেখতে এসেছিলে। হ্যাঁ, যখন তোমাদের বাড়িতে প্রথম গিয়েছিলাম, তোমার বাবাকে কথা দিয়েছিলাম এঙ্গেজমেন্টের ব্যাপারটা সামলে নেব, কারণ তিনি চেয়েছিলেন আমি তোমার পাশে থাকি। কিন্তু সেদিনই নীলাদ্রিকে দেখেছিলাম, তখনও সেই স্কুলের ইউনিফর্মে, একদম ছোট। তখন তো আর কিছু বলা যেত না, কিন্তু মনটা তো আর বারণ শোনেনি। তুমি একথা কাউকে জানতে দাওনি, এমনকি আমাকেও না। তোমার মন শুভতে ছিল, আর আমি চেয়েছিলাম তুমি সুখে থাকো। তোমার আর শুভর প্রেমটা তখন তো সবার চোখ এড়িয়ে চলছিল। আমি তো শুধু একটা সেতু হয়েছিলাম, যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে পারো। শুভকে খুঁজে বের করে তাকে বুঝিয়ে তারপর তোমাদের দুজনকে নিয়ে কোর্টে গিয়ে বিয়ে দেওয়া, এসব তো আর এমনি এমনি করিনি। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তুমি না থাকলে কি হতো জানি না। তুমি আমাকে শুধু একটা জিনিসেই সাহায্য করো, নীলাদ্রিকে একদম কিছু বলবে না। ও নিজে থেকে আমাকে ভুল বুঝুক, ভয় পাক, আর তারপর একদিন তার সব ভুল ভেঙে যাক। কিন্তু আমি চাই সে স্বাভাবিকভাবে আমাকে দেখুক, একজন শিক্ষক যে কিনা তার বোনের প্রাক্তন বাগদত্তা। তারপর তার মনে যখন আমার জন্য কোনো অনুভূতি জন্মাবে, তখন আমি তাকে সব বলবো। এই নতুন স্যারের প্রতি তার আকর্ষণটা আমি নিজের চোখে দেখতে চাই। উচ্ছ্বাস, তুমি বড্ড দুষ্ট। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমার বোনকে কষ্ট দাও, তবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ভয় পেও না, আমার জীবনের একমাত্র ভুল হলো তোমার সাথে এঙ্গেজমেন্ট করা, কারণ তখন নীলাদ্রিকে পছন্দ করেও কিছু বলতে পারিনি। আর কোনো ভুল করব না, সে আমার ছাত্রী আর আমি তার শিক্ষক। এই সম্পর্কের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। এখন আমি ফোন রাখি, কালকে আবার ক্লাসে গিয়ে প্রতিশোধ নিতে হবে। আচ্ছা, রাখছি। আর প্লিজ ওকে বেশি ভয় দেখিও না। আচ্ছা, দেখবো, বাই। নীলা ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখ দিয়ে দেখা উচ্ছ্বাস আর নীলাদ্রির চোখ দিয়ে দেখা উচ্ছ্বাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সে জানত উচ্ছ্বাস কোনোদিন নীলাদ্রির ক্ষতি করবে না। এদিকে নীলাদ্রি তখনও জেগেছিল। সে মনে মনে ভাবছিল কাল ক্লাসে গিয়ে সে কিভাবে স্যারের মুখোমুখি হবে। তার মনে এখন আর ভয় নেই, বরং একটা অদ্ভুত কৌতূহল। তার মনে হলো উচ্ছ্বাস স্যারের সব কিছু যেন তাকে আকর্ষণ করেছে, তার কণ্ঠস্বর, তার ব্যক্তিত্ব, এমনকি তার সেই দুষ্টু হাসিটাও। নীলাদ্রির মনে তখনও প্রশ্ন, স্যার কেন তাকে দেখতে এসে তার বড় বোনকে ভালোবাসেনি? কেনই বা সে এত ভালো একজন মানুষকে তার আপুর প্রাক্তন হিসেবে দেখছে? সে জানত না তার আপুর প্রাক্তন বাগদত্তার হৃদয়ে সেই প্রথম দিন থেকে ছিল শুধু তারই প্রতি এক নীরব ভালোবাসা, যা এবার প্রকাশ্যে আসার অপেক্ষায়। আর সে কারণেই উচ্ছ্বাস এমন একটি খেলা শুরু করেছে, যার শেষটা হবে নীলাদ্রির হৃদয়ে প্রেমের জন্ম দেওয়ার মাধ্যমে। পরের ক্লাসে নীলাদ্রি কি তাহলে তার শিক্ষকের প্রতি আলাদা কোনো অনুভূতি নিয়ে যাবে, নাকি এখনও তাকে ভয়ঙ্কর জিরাফ স্যার হিসেবেই দেখবে? পরের দিন ক্লাসে ঢোকার আগেই নীলাদ্রির বুকে আর আগের মতো ধুকপুকানি ছিল না। ভয়ের জায়গায় এখন একটা চাপা কৌতূহল আর কিছুটা লজ্জা কাজ করছে। সে কালকের নিজের আচরণটা মনে করে নিজেই হেসে ফেলল। উচ্ছ্বাস স্যারকে সে কত কী না বলেছে,
আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার আপনার নেই। কথাটা মনে হতেই তার কান গরম হয়ে গেল। ক্লাসে ভিন্ন দৃশ্য। ক্লাসে ঢুকতে নীলাদ্রি লক্ষ্য করলো উচ্ছ্বাসার আগেই এসে গেছেন। তিনি ব্ল্যাকবোর্ডে কিছু লিখছেন। নীলাদ্রি তার বান্ধবীদের সাথে আড়ালে বসলেও আজ আর নিজেকে লুকিয়ে রাখল না, বরং সরাসরি স্যারের দিকে তাকালো। তার মনে হলো উচ্ছ্বাস স্যার আজ যেন আরও বেশি হ্যান্ডসাম লাগছে। বোর্ডের দিক থেকে ঘুরে এসে গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং স্যার। আজকের ক্লাসে উচ্ছ্বাস গতদিনের মতো কড়াকড়ি বজায় রাখলেন। তিনি ক্লাস চলাকালীন দু একবার নীলাদ্রির দিকে তাকালেন, তবে সে চোখে কোনো তিরস্কার বা প্রতিশোধের হাসি ছিল না, ছিল শুধুমাত্র স্নিগ্ধ মনোযোগ। নীলাদ্রি তুমি দাঁড়াও। নামটা শুনে নীলাদ্রি চমকে উঠল। এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে স্যার শুধু তাকেই ডাকছেন কেন? তার বান্ধবীরা তাকে কনুই দিয়ে খোঁচা মারল। ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। জি স্যার। গত ক্লাসটা কি তোমার কাছে বিরক্তিকর লেগেছিল? তোমার চোখ দেখে মনে হচ্ছিল তুমি যেন অন্য কোথাও ছিলে। না স্যার, একদম না। আমার খুব ভালো লেগেছিল। আমি বরং কি? আমার মনে হচ্ছিল আমাদের কলেজের এই সাবজেক্টে আপনার মতো শিক্ষক খুব দরকার। আপনি খুব ভালো বোঝেন। এই প্রথম নীলাদ্রি প্রকাশ্যে উচ্ছ্বাস স্যারের প্রশংসা করল। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সে এত সহজে স্যারের প্রশংসা করতে পারছে। ক্লাসের সবাই একটু হাসল, আর তার বান্ধবীরা তো প্রায় কুপকাত। ধন্যবাদ নীলাদ্রি, তোমার মনোযোগের জন্য আমি কৃতজ্ঞ। বসো। নীলাদ্রি বসার পর তার দিকে তাকিয়ে উচ্ছ্বাস সামান্য হাসলেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যা নীলাদ্রিকে মুগ্ধ করল। ক্লাস শেষ হওয়ার পর বান্ধবীরা নীলাদ্রিকে ঘিরে ধরল। কিরে, তুই তো পুরোপুরি পোল্টি মেরেছিস। কালকে পর্যন্ত যে লোকের নাম শুনতে পারতি না, আর সেই লোকের এত প্রশংসা। দেখলে তো, আমাদের হট স্যারের প্রতি তোর ক্রাশটা তাহলে সত্যি। এখন আর বলতে পারবি না যে তুই স্যারকে ভয় পাচ্ছিস। আমি কোনো ক্রাশ ফাশ খাইনি, আর আমি সত্যি কথা বলেছি। উনি ভালো পড়ান। ভালো পড়ান তো ঠিক আছে, কিন্তু তোকে তিনি এভাবে ডেকে প্রশ্ন করলেন কেন? আমাদের এতজন থাকতে এতে কি বিশেষ গুরুত্ব নয়? নীলাদ্রি এবার সত্যি কথাটা বলল। জানিস তোরা, আমার আপু আমাকে সব বলেছে। উচ্ছ্বাস স্যার আর আপু মিলে আসলে বাবার কথা রাখতে এঙ্গেজমেন্ট করেছিল। স্যার আমাকে দেখে প্রথম দিন থেকেই চিনতেন। তিনি নাকি আমার আপুকে আর আমার দুলাভাইকে পালিয়ে গিয়ে বিয়ে করতেও সাহায্য করেছেন। কি সত্যি? তার মানে উচ্ছ্বাস স্যারের মনে হয়, আচ্ছা, তার মানে উচ্ছ্বাস স্যারের মনে কোনো প্রতিশোধ ছিল না, আমরা তাকে ভুল বুঝছিলাম। আর স্যার তোর আপুকে কেন খুঁজছিলেন সেটাও এখন পরিষ্কার। উনি শুধু জানতে চেয়েছিলেন তোর আপু সুখে আছে কিনা। আমি এই বোকার মতো লোকটাকে শত্রু ভেবেছিলাম। এখন আমার খুব খারাপ লাগছে। কাল ক্যান্টিনে আমি স্যারকে কত খারাপ কথা বলেছি। আরে বাবা, এটাকেই বলে ভয় থেকে ভালোবাসা। তুই ভয় পাচ্ছিলি কারণ তুই জানতি না। এখন যখন জানলি, তখন তোর মনে তার প্রতি সম্মান জন্মালো। নীলাদ্রি কিছু বলল না। সে মনে মনে ভাবল, সম্মান নাকি আরও বেশি কিছু তা সে নিজেও জানে না। তবে উচ্ছ্বাস স্যারের হাসিটা এখন তার হৃদয়ে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছে। তার মনে হলো স্যারের চোখ দুটো যেন তাকে কিছু বলতে চাইছে, যে কথাগুলো সে শুনতে ব্যাকুল। সেই দিন সন্ধ্যায় নীলাদ্রি এক অদ্ভুত সাহস সঞ্চয় করলো। সে আর ভুল বোঝাবুঝির মধ্যে থাকতে চায় না। সে তার ফোন বের করে উচ্ছ্বাস স্যারের নম্বর ডায়াল করতে শুরু করলো। নম্বরটা নীলার কাছ থেকেই নেওয়া। হ্যালো স্যার, আমি নীলাদ্রি বলছি। ওহ নীলাদ্রি, কি খবর? তোমার কি কিছু বলার ছিল? স্যার, আমার আপনাকে কিছু বলার ছিল। আমি কালকে ক্যান্টিনে যে কথাগুলো বলেছিলাম তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি জানতাম না যে আপনি আর আমার আপু আসলে। তুমি তোমার আপুকে ভালোবাসো, তাই তুমি ওকে রক্ষা করতে চেয়েছিলে। এতে দুঃখিত হওয়ার কিছু নেই নীলাদ্রি। আমি বরং খুশি যে তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে। কিন্তু আপনি আমাকে প্রথম দিন থেকেই চিনতেন, তাই না? আপনি ইচ্ছে করেই কি আমাকে ভয় দেখাচ্ছিলেন? একজন শিক্ষক হিসেবে ক্লাসে একটু কড়াকড়ি তো দেখাতেই হয়, তাই না? আর ভয়, সেটা তো তোমার মনে ছিল। আমি তো শুধু তোমার স্বাভাবিক আচরণটা দেখতে চেয়েছিলাম। আমি আপনাকে ভুল বুঝেছিলাম,
কিন্তু এখন এখন আর কোনো ভয় নেই। ভালো। আর শোনো, এখন যখন তোমার কোনো ভয় নেই, তখন তোমাকে একটা কথা বলতে চাই। বলুন স্যার। তুমি জানো, গোলাপি রংটা তোমার উপর দারুণ মানায়। নীলাদ্রি থমকে গেল। গোলাপি রং? সে তো আজকে সেই গোলাপি সালোয়ার কামিজটা পরে আছে, যেটা নীলা তাকে জোর করে পরিয়েছিল। আপনি আপনি কিভাবে জানেন? অনুমান করলাম, এখন ক্লাস শেষ, তাই এই আলোচনা করা যেতেই পারে। এখন রাখছি, কাল ক্লাসে দেখা হবে। নীলাদ্রি ফোনটা নামিয়ে ফেলল। তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে। উচ্ছ্বাস স্যার শুধু তার পোশাকের রঙই নয়, যেন তার মনের ভেতরের রঙটাও আন্দাজ করতে পেরেছেন। ভয়ের পর্ব শেষ। এখন তার হৃদয়ে চলছে এক মিষ্টি গুঞ্জন, যা কেবলই ভালোবাসার পূর্বাভাস। উচ্ছ্বাস স্যারের এই ছোট্ট কথাটাই নীলাদ্রির মনের জমিনে নতুন করে আলোড়ন সৃষ্টি করলো। নীলাদ্রি কি তাহলে বুঝতে পারবে উচ্ছ্বাস তার শিক্ষক হলেও তাদের সম্পর্কের বাঁধনটা আরও গভীর হতে চলেছে? উচ্ছ্বাস স্যারের কাছ থেকে গোলাপি রঙের প্রশংসা শুনে নীলাদ্রি রাতের ঘুম উধাও। সে বারবার নিজেকে আয়নায় দেখছে। এই প্রথম সে একজন মানুষের কথায় এত বেশি মনোযোগ দিচ্ছে। ভয় কেটে গিয়ে এখন সেখানে জন্ম নিয়েছে এক রোমাঞ্চকর আগ্রহ। সে বুঝতে পারছিল উচ্ছ্বাস স্যারের প্রতি তার অনুভূতিগুলো এখন আর শুধু শিক্ষকের প্রতি শ্রদ্ধা নয়। পরের দিন ক্লাসে নীলাদ্রির মনোযোগ ছিল শতভাগ। সে উচ্ছ্বাস স্যারের প্রতিটা কথা, প্রতিটি অঙ্গভঙ্গি খুঁটিয়ে লক্ষ্য করছিল। স্যার যখন হাসছিলেন, তখন নীলাদ্রির হৃদয়ে যেন মৃদু তার বাজছিল। স্যার বোর্ডে কোনো কঠিন বিষয় বোঝালে সে আগে থেকেই হাত তুলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকত। নীলাদ্রি, তুমি দাঁড়াও। নীলাদ্রি দ্রুত উঠে দাঁড়ালো। এবার আর ভয় নয়, বরং এক ধরনের আকাঙ্ক্ষা তার চোখে। আজকের পাঠের একটি কঠিন দিক ব্যাখ্যা করো তো, দেখি তুমি কতটা বুঝতে পেরেছো। নীলাদ্রি সাবলীলভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করল। তার ব্যাখ্যা শুনে কেবল স্যার নন, পুরো ক্লাস মুগ্ধ হলো। চমৎকার, তুমি খুব ভালো বুঝেছো। বসো, আমি খুশি হলাম। উচ্ছ্বাস স্যারের প্রশংসা শুনে নীলাদ্রির মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে দেখল স্যার যখন বোর্ডের দিকে ঘুরে যাচ্ছেন, তখন তিনি একবার তার দিকে তাকিয়ে চোখ টিপলেন। নীলাদ্রি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। এটা কি সত্যি দেখল সে? একজন শিক্ষক তার ছাত্রীকে এভাবে চোখ টিপলেন। তার হৃৎপিণ্ডের গতি যেন বেড়ে গেল। তার বান্ধবীরা ফিসফিস করে বলল, কিরে স্যার তোকে চোখ মারলেন? ও মাই গড, আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। আমি তো বললামই, স্যার তোকে স্পেশাল গুরুত্ব দিচ্ছেন। নীলাদ্রি মাথা তুলে স্যারকে দেখল। স্যার যখন গম্ভীরভাবে পড়াচ্ছেন, তার আচরণে একটুও অস্বাভাবিকতা নেই, কিন্তু নীলাদ্রি নিশ্চিত তিনি চোখ টিপেছেন। তার মানে তাদের এই সম্পর্ক এখন শিক্ষক ছাত্রীর গণ্ডি পেরিয়ে এক নতুন সমীরণের দিকে এগোচ্ছে। কলেজ ছুটি হওয়ার পর গেট থেকে বের হওয়ার সময় নীলাদ্রি দেখল উচ্ছ্বাস স্যার তার গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে আছেন। নীলাদ্রি সাহস করে তার পাশ দিয়ে হেঁটে যেতে লাগলো। এই যে নীলাদ্রি, তুমি কি একটু দাঁড়াবে? নীলাদ্রি থমকে দাঁড়ালো। জি স্যার। এবার ফোন রেখে সরাসরি নীলাদ্রির দিকে তাকিয়ে। তোমার ক্লাস কেমন চলছে? খুব ভালো স্যার, আপনার ক্লাসগুলো আমার সবচেয়ে প্রিয়। আমারও তোমাকে পড়াতে খুব ভালো লাগে। আচ্ছা, আমার গাড়িতে একটা নীল রঙের ফাইল আছে, তোমার ব্যাগ থেকে একটা কলম ধার দেবে? ফাইলটাতে কিছু লিখতে হবে। নীলাদ্রি দ্রুত ব্যাগ থেকে কলম বের করে স্যারের দিকে এগিয়ে গেল। উচ্ছ্বাস ফাইলটা নিয়ে গাড়ির দরজার উপর রেখে তাতে কিছু একটা লিখলেন। এরপর কলমটা নীলাদ্রির হাতে ফেরত দিলেন। ধন্যবাদ, এখন তুমি যেতে পারো। নীলাদ্রি মাথা নুয়ে চলে আসতে শুরু করলো। কিছুটা দূরে গিয়ে তার মনে পড়ল স্যার তো তাকে কলমটা ফেরত দিয়েছেন, কিন্তু গাড়িতে রাখা নীল ফাইলটা তো গাড়ির দরজাতেই রয়ে গেছে। নীলাদ্রি কৌতূহলবশত পেছনে তাকালো। স্যার তখনও ফোনের কথা বলছেন, কিন্তু তার দৃষ্টি নীলাদ্রির দিকে। নীলাদ্রি ফিরে গিয়ে দেখল নীল ফাইলটা এখনও গাড়ির দরজায়। সে দ্রুত ফাইলটা তুলে নিল। সে ভাবল স্যার হয়তো ভুলে গেছেন। ফাইলটা হাতে নিতে নীলাদ্রি অবাক হয়ে গেল। ফাইলের ওপরে কিছু একটা লেখা।
সেখানে তার চোখ আটকে গেল। নীলাদ্রির হাত কাঁপতে শুরু করলো। ফাইলটা হাতে ধরা থাকলেও তার বুকের ভেতর যেন পাখির ডানা ঝাপটাচ্ছে। উচ্ছ্বাস স্যার তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। তার সমস্ত ভয়, সব সংকোচ যেন এক লহমায় দূর হয়ে গেল। তার মনে পড়ল নীলার কথা, উচ্ছ্বাসের প্ল্যানিংয়ের কথা। সে ঘুরে তাকালো। উচ্ছ্বাস স্যার তখনও ফোনে কথা বলছেন, তবে তার মুখে লেগে আছে এক অপেক্ষা আর দুষ্টু হাসি। নীলাদ্রি ধীরে ধীরে হাঁটার গতি কমিয়ে আনলো, তারপর একদম থেমে গেল। সে তার মন স্থির করলো ফাইলটা সে আর স্যারকে ফেরত দেবে না। নীলাদ্রি ফাইলটা নিজের ব্যাগে রেখে দিল। এরপর সে সোজা গেটের দিকে হাঁটা শুরু করলো। তার হাঁটার ভঙ্গিতে তখন আর কোনো জড়তা ছিল না, ছিল এক নতুন প্রাপ্তির আনন্দ। উচ্ছ্বাস ফাইলটা ব্যাগে রাখতে দেখে মুচকি হাসলেন। তিনি জানতেন নীলাদ্রি ভয়কে জয় করে ফেলেছে। তাদের শিক্ষক ছাত্র সম্পর্কটা এখন ভালোবাসার দিকে এক নতুন মন নিল। যেখানে উচ্ছ্বাসের নীরব ভালোবাসা অবশেষে নীলাদ্রির মনেও জায়গা করে নিল। নীলাদ্রির এই হ্যাঁ এরপর উচ্ছ্বাস কিভাবে তাদের সম্পর্কটা আরও এগিয়ে নিয়ে যাবেন। ফাইলটা ব্যাগে রেখে নীলাদ্রি যখন কলেজ গেট পার হলো, তখন তার হৃদয়ের স্পন্দন ছিল এক নতুন অনুভূতির তালে বাঁধা। উচ্ছ্বাস স্যারকে নিয়ে তার আর কোনো সংশয় নেই। এখন আছে শুধুই অপেক্ষার রোমাঞ্চ। দিন কয়েক পর নীলাদ্রি কলেজে উচ্ছ্বাস স্যারের ক্লাস নিয়ে আর বন্ধুদের সাথে নতুন প্রেম আশঙ্কা নিয়ে ফিসফিস করছে। ঠিক তখনই রাতে তাদের বাড়িতে আনন্দের ঢেউ উঠল। নীলার স্বামী শুভ 8 মাস পর ডিউটি থেকে বাড়ি ফিরেছে। দুলা ভাই, তুমি কখন এলে? এই তো এখনই এলাম, তোমাদের সবাইকে সারপ্রাইজ দিলাম। তুমি আসবে জানলে কত কি রান্না করতাম, একদম তো জানাওনি। একটা সারপ্রাইজ তো দিতেই হতো, তাই না? আর শোনো, আমার সাথে একজন এসেছেন, আমার সিনিয়র অফিসার কর্নেল ইমতিয়াজ। তার এখানেই ডিউটি পড়েছে। এই শহরটা তার কাছে নতুন, তাই আমি নিয়ে এলাম। মা বাবা তো নেই, তাই তোমাদের কাছে নিয়ে এলাম। নীলা এবং নীলাদ্রি অবাক হয়ে দেখল শুভর পেছনের বছর 40-এর একজন সুদর্শন রাশভারী ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তার পরনে আর্মির পোশাক, চোখে তীক্ষ্ণ কিন্তু শান্ত দৃষ্টি। ইমতিয়াজ স্যার, ইনি আমার স্ত্রী নীলা, আর ইনি আমার শালিকা নীলাদ্রি। সম্মান জানিয়ে। আপনাদের অসুবিধার জন্য দুঃখিত। শুভ জোর করেই নিয়ে এলো। আরে না না, আসুন স্যার, আমাদের খুব ভালো লাগছে। ইমতিয়াজ স্যার ঘরে ঢুকলেন, কিন্তু ঘরে ঢোকার সময় নীলাদ্রির দিকে তার দৃষ্টি যেন একটু বেশি সময় ধরে আটকে রইল। নীলাদ্রির সারল্য আর তার চোখের ভীরুতা মুহূর্তেই ইমতিয়াজ সাহেবের মনে দাগ কাটল। যদিও তিনি সামরিক কায়দায় নিজেকে সংযত রাখলেন, কিন্তু তার মনের ভেতরের আগ্রহটা গোপন রইল না। রাতে খাবারের টেবিলে নীলাদ্রিকে বারবার ইমতিয়াজ স্যারের প্রশ্নের মুখোমুখি হতে হলো। নীলাদ্রি, তুমি কোন কলেজে পড়ো? তোমার কোন সাবজেক্ট পছন্দ? আমি বিজ্ঞান বিভাগে পড়ি স্যার। আমার কেমিস্ট্রি ভালো লাগে। কেমিস্ট্রি খুব ভালো, কিন্তু তোমার কথা বলার ভঙ্গি বেশ শান্ত। তুমি কি একটু ইন্ট্রোভার্ট? জি স্যার, আমি সহজে কারোর সাথে মিশতে পারি না। স্যার, ওকে কিছু জিজ্ঞেস করবেন না, ও এমনিতেই বড্ড লাজুক। নীলাদ্রির দিকে তাকিয়ে হেসে, লাজুকতা তো খুব ভালো গুণ। আজকালকার দিনে এমন লাজুক মেয়ে দেখা যায় না। নীলা আর শুভ দুজনেই লক্ষ্য করল ইমতিয়াজ স্যার নীলাদ্রির প্রতি একটু বেশি আগ্রহী, কিন্তু তারা ভাবল এটা হয়তো তার সামরিক ব্যক্তিত্বের কৌতূহল। রাতের খাবার শেষে নীলা যখন ঘর গুছিয়ে আনছিল, তখন শুভ তার কাছে এলো। নীলা, আমার মনে হচ্ছে ইমতিয়াজ স্যার নীলাদ্রিকে পছন্দ করেছেন। কি বলছো তুমি? পছন্দ করেছেন মানে? কিভাবে বুঝলে? ওনার চোখ দেখেই বোঝা যায়। উনি সাধারণত এমন সহজ মানুষ নন, খুব রাশভারী, কিন্তু নীলাদ্রির সাথে কথা বলার সময় তার মুখে যে হাসিটা ছিল সেটা অন্যরকম। উনি নীলাদ্রির লাজুকতা আর সরলতা দেখে মুগ্ধ হয়েছেন। কিন্তু নীলাদ্রি তো উচ্ছ্বাসের সাথে। জানি, উচ্ছ্বাস আমাকে বলেছিল সে নীলাদ্রিকে ভালোবাসে এবং তাকে সময় দিতে চায়, কিন্তু ইমতিয়াজ স্যারও তো একজন যোগ্য পাত্র। তিনি আমার সিনিয়র, ভালো মানুষ,
বাবা মায়ের অবর্তমানে তিনি আমার ভরসা। আর তিনি যদি নীলাদ্রিকে সত্যি বিয়ে করতে চান, কিন্তু নীলাদ্রি কি ইমতিয়াজ স্যারকে পছন্দ করবে? তার তো উচ্ছ্বাসের প্রতি একটা... সেটা তো নীলাদ্রির সিদ্ধান্ত। তবে ইমতিয়াজ স্যারের মতো একজন মানুষ যদি নীলাদ্রির মতো নিষ্পাপ মেয়েকে জীবন সঙ্গিনী করতে চান, সেটা মন্দ হবে না। কাল সকালে আমি তার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। পরদিন সকালে ইমতিয়াজ শুভকে নিয়ে বের হওয়ার আগেই নীলাকে ডেকে স্পষ্ট করে তার মনের কথা জানালেন। নীলা, আমি নীলাদ্রিকে দেখে মুগ্ধ। আমি তার লাজুকতা আর সারল্য খুব পছন্দ করেছি। আমি তাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাই। আমার কোনো তাড়াহুড়া নেই। আমি চাই তোমরা নীলাদ্রির সাথে কথা বলো। নীলা কিছুটা দ্বিধায় পড়ল। একদিকে তার বোনের পছন্দের মানুষ উচ্ছ্বাস, যে তার ভালোবাসার মর্যাদা রেখেছে, আর অন্যদিকে শুভর অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র একজন দায়িত্বশীল মানুষ, যিনি নীলাদ্রিকে পছন্দ করেছেন। পরিস্থিতি এখন এক অদ্ভুত জটিলতায় মোড় নিল। উচ্ছ্বাস তার ছাত্রী নীলাদ্রির হৃদয়ে জায়গা করে নিতে যখন সফল, ঠিক তখনই সামরিক পোশাকের একজন সুদর্শন রাশভারী প্রতিদ্বন্দ্বী সেই পথে এসে দাঁড়াল। নীলাদ্রির জীবনের এই নতুন সমীকরণে উচ্ছ্বাসের অব্যক্ত প্রেম আর ইমতিয়াজের স্পষ্ট আগ্রহ, কার পাল্লা ভারী হবে? শুভ আর ইমতিয়াজের অফিসিয়াল কাজে বের হওয়ার পর নীলা সারাদিন ধরে বিষয়টা নিয়ে চিন্তায় ছিল। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে ইমতিয়াজ। নীলাদ্রির মন কার দিকে ঝুঁকবে? কিন্তু সব দ্বিধা দূর করে ইমতিয়াজ নিজেই প্রথম পদক্ষেপ নিলেন। ইমতিয়াজের ফোন এবং বাবার সম্মতি সেদিন দুপুরে কলেজের ক্লাস শেষে নীলাদ্রি যখন উচ্ছ্বাসের দেওয়া নীল ফাইলটা ব্যাগে পুরে আনন্দের সাথে বাড়ি ফিরছিল, তখন নীলা তার বাবার সাথে ফোনে কথা বলছিল। নীলাদ্রি ঘরে ঢুকেই দেখল নীলার মুখটা গম্ভীর। কি হয়েছে আপু, তুমি এমন চুপ করে আছো কেন? বাবা ফোন করেছিল। বাবা? হ্যাঁ, বাবা ফোন করেছিল। তবে বাবা নয়, কর্নেল ইমতিয়াজ ফোন করেছিলেন বাবাকে। কর্নেল ইমতিয়াজ? কেন? উনি তোমার আর তার বিয়ের কথা বলেছেন। উনি বাবাকে জানিয়েছেন তোমাকে তার খুব পছন্দ হয়েছে, আর বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। নীলাদ্রির হাত থেকে ব্যাগটা প্রায় পড়ে যাচ্ছিল। তার মুখ সাদা হয়ে গেল। উচ্ছ্বাস স্যারের কাছ থেকে পাওয়া সেই মিষ্টি প্রস্তাবের ঘোট কাটতে না কাটতেই তার জীবনে এলো এক নতুন ধাক্কা। কি বলছো তুমি? বাবা এক দেখাতেই রাজি হয়ে গেলেন? আমাকে একবার জিজ্ঞাসাও করলেন না? বাবা তো ইমতিয়াজ স্যারকে চেনেন। শুভ যেখানে আছে সেখানে ইমতিয়াজ স্যার শুভর বস আর অভিভাবকের মতো। বাবা ভেবেছেন একজন আর্মি অফিসারের সাথে তোমার বিয়ে হলে তুমি খুব সুখে থাকবে, নিরাপদ থাকবে। আর আমাদের সমাজে তো বাবা মায়ের পছন্দই শেষ কথা। কিন্তু আপু, আমার যে অন্য কাউকে ভালো লাগে, বাবা তো জানেন না। বাবা জানেন না যে তোমার ক্লাস টিচারই একসময় আমার বাগদত্তা ছিল, আর তুমি তাকে পছন্দ করতে শুরু করেছো। বাবা জানেন উনি তোমার দুলাভাইয়ের সিনিয়র, একজন প্রতিষ্ঠিত অফিসার। বাবা এমন সুযোগ ছাড়তে চাইছেন না। নীলাদ্রি, উনি তোমাকে কালকেই ভিডিও কলে কথা বলতে বলেছেন ইমতিয়াজ স্যারের সাথে। নীলাদ্রির চোখে জল এসে গেল। উচ্ছ্বাস স্যারের প্রতি তার সদ্য জন্ম নেওয়া ভালোবাসাটা যেন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পথে। সে ভেবেছিল তার জীবন থেকে ভয় কেটে গিয়ে এবার বুঝি ভালোবাসা এলো, কিন্তু নিয়তি তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছে। এখন কি হবে আপু? আমি এখন উচ্ছ্বাস স্যারকে কি বলবো? তিনি আমাকে কফি খেতে যাওয়ার কথা বলেছেন। আমি তো তাকে ফাইলটা ফেরত দেইনি। তিনি তো ধরে নিয়েছেন আমি রাজি। সেই রাতে নীলাদ্রি কোনো কিছুই খেতে পারল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে উচ্ছ্বাস স্যারের সেই হাসি মুখটা আর ইমতিয়াজ স্যারের গম্ভীর সামরিক চাহনি। কিছুক্ষণ পর নীলাদ্রি সিদ্ধান্ত নিল সে এখনই উচ্ছ্বাস স্যারকে ফোন করবে। তার বাবার সিদ্ধান্তের কথা স্যারকে জানানো উচিত। স্যার, আমি নীলাদ্রি বলছি। নীলাদ্রি, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। ফাইলটা রেখে দিয়েছো, তার মানে আমি ধরে নেব। স্যার, আমার বাবার সাথে কর্নেল ইমতিয়াজের কথা হয়েছে। তিনি আমার সাথে তার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর বাবা রাজি হয়ে গেছেন। ওপাশ থেকে উচ্ছ্বাসের হাসি মুহূর্তেই থেমে গেল। কি বলছো তুমি? শুভর সেই সিনিয়র অফিসার? হ্যাঁ স্যার, বাবা কালকেই আমাকে তার সাথে কথা বলতে বলেছেন। এখন আমি কি করব স্যার? আমি তো আপনাকে... নীলাদ্রি, শান্ত হও। এটা একটা জটিল পরিস্থিতি।
তুমি মন খারাপ করো না। তোমার বাবার সম্মান, তোমার ভবিষ্যৎ সব কিছুই ভাবতে হবে। আমি জানি তুমি এখন কি অনুভব করছো। স্যার, আপনি কিছু একটা করুন না। আপনি তো আমার আপুর বন্ধু। আপনি বাবাকে বলুন। নীলাদ্রি, আমি তোমার শিক্ষক। এই মুহূর্তে আমি তোমার ব্যক্তিগত বিষয়ে তোমার বাবার কাছে হস্তক্ষেপ করতে পারি না। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে একটা কথা মনে রাখবে, আমি তোমাকে কাল কলেজে দেখব। তোমার সিদ্ধান্ত তুমি নিজেই নেবে, কিন্তু তার আগে তোমার হৃদয়ের কথাটা একবার ভাবো। ফোন কেটে গেল। নীলাদ্রি বুঝতে পারল উচ্ছ্বাস সরাসরি এই দ্বন্দ্বে জড়াবেন না। তাকে লড়তে হবে একাই। এক পাশে বাবা দুলাভাইয়ের পছন্দের প্রতিষ্ঠিত জীবন, অন্য পাশে তার হৃদয়ে প্রথম ভালোবাসার অব্যক্ত সম্পর্ক। ভয় কাটতে না কাটতেই নীলাদ্রির জীবনে এলো এক নতুন পরীক্ষা, প্রেম বনাম পরিবারের পছন্দ। নীলাদ্রি কি তাহলে ইমতিয়াজকে মানতে পারবে, নাকি উচ্ছ্বাসের প্রতি তার নতুন অনুভূতি তাকে বিদ্রোহ করতে শেখাবে? বাবার ফোন এবং উচ্ছ্বাসের নীরবতা নীলাদ্রিকে এক তীব্র মানসিক দ্বন্দ্বে ফেলে দিল। তার সদ্য জন্ম নেওয়া প্রেম আর পরিবারের প্রতি কর্তব্য, দুটোর মধ্যে তাকে একটাকে বেছে নিতে হবে। পরের দিন সকালে নীলার সাথে তার বাবার আবার কথা হলো এবং নীলাদ্রিকে বাবার সামনে দাঁড়াতে হলো। নীলাদ্রি, তোর আপু আমাকে সব জানিয়েছে। কর্নেল ইমতিয়াজ তোর জন্য খুব ভালো পাত্র, প্রতিষ্ঠিত, দায়িত্বশীল। তোর দুলাভাই যাকে এত সম্মান করে সে খারাপ হতে পারে না। শোন বাবা, আমি তো এখনো। মা, আমি জানি তুই কলেজে পড়িস, তোর হয়তো অনেক ভবিষ্যৎ আছে, কিন্তু বিয়েটা তোর ভবিষ্যতের জন্য। তোর দুলাভাই আর আমি তোর জন্য যেটা ভালো মনে করেছি সেটাই হবে। তোকে হ্যাঁ বলতে হবে। আমার সম্মানের প্রশ্ন এটা। বাবার এই দৃঢ় সিদ্ধান্তে নীলাদ্রির সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। বাবার এই দৃঢ় সিদ্ধান্তে নীলাদ্রির সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। সে কোনোদিন বাবার কথার উপর কথা বলেনি, আজও পারল না। তার চোখের কোণে জল জমলেও সে মাথা নত করে নিল। ঠিক আছে বাবা। এই তো আমার লক্ষ্মী মেয়ে। তোর বিয়ে ঠিক হয়ে গেলে তোর মা তো খুব খুশি হতেন। আমি তোকে বিশ্বাস করি মা। বাবার খুশি দেখে নীলাদ্রির কষ্ট আরও বাড়ল। সে তার নিজের কষ্টের বিনিময়ে বাবাকে খুশি করল, কিন্তু তার মনটা তখন পুরোপুরি বিদ্রোহী। বাবার সম্মতির পরপরই শুভ এবং ইমতিয়াজ পুরো ব্যাপারটা দ্রুত শেষ করার উদ্দেশ্য নিল। যেহেতু শুভ অল্প সময়ের জন্য ছুটিতে এসেছেন, তাই দ্রুততম সময়ে এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করা হলো। নীলা, বাবা তো রাজি হয়ে গেছেন। ইমতিয়াজ স্যারও চান যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শুরু হোক। আমরা পরের শনিবারেই এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করেছি। হাতে মাত্র 5 দিন সময়। এত তাড়াতাড়ি? নীলাদ্রির সাথে একবার কথা বলো। কথা বলার কিছু নেই, বাবা রাজি। আর নীলাদ্রিও বলেছে ইমতিয়াজ স্যার সব ব্যবস্থা করতে চান। আমি বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। শনিবার অর্থাৎ মাত্র 5 দিন পর কর্নেল ইমতিয়াজ এবং নীলাদ্রির এঙ্গেজমেন্ট ঠিক হলো। নীলাদ্রির জীবনে যেন সব কিছুই দ্রুত ঘটে গেল, যা তার নিয়ন্ত্রণের বাইরে। পরের দিন কলেজে নীলাদ্রিকে দেখা গেল একদম অন্যরকম। তার মুখে হাসি নেই, চোখে নেই কোনো কৌতূহল। সে চুপচাপ ক্লাসে বসল। উচ্ছ্বাস যখন ক্লাসে ঢুকলেন, তখন তার চোখ নীলাদ্রিকে খুঁজতে লাগলো। নীলাদ্রি, তুমি কি আমার সঙ্গে একটু বাইরে আসবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। নীলাদ্রি উঠে দাঁড়ালো। তার হৃদয়ে তখন পাথর চাপা কষ্ট। নীলাদ্রি ধীর পায়ে স্যারের পিছু পিছু ক্লাস থেকে বেরিয়ে গেল। কি হয়েছে তোমার? কাল রাতে তোমার কণ্ঠস্বর শুনেই বুঝেছিলাম কিছু একটা ঘটেছে। স্যার, আমার বাবার সিদ্ধান্তে কর্নেল ইমতিয়াজের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে আগামী শনিবার। উচ্ছ্বাসের মুখ থেকে সমস্ত রক্ত যেন সরে গেল। তিনি জানতেন এমন কিছু হতে পারে, কিন্তু এত দ্রুত। তার 2 বছরের নীরব ভালোবাসা, নীলার সাথে তার এতদিনের গোপনীয় প্ল্যানিং, সব কিছুই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। নিজের আবেগ চেপে রেখে। তোমার সিদ্ধান্ত? তুমি কি রাজি? আমার রাজি না হয়ে উপায় নেই স্যার। বাবা রাজি হয়ে গেছেন। আমি বাবার সম্মানের বিরুদ্ধে যেতে পারি না। আমি বুঝতে পারছি, তোমার বাবার সিদ্ধান্তই শেষ কথা। তাহলে তোমার আর কিছু বলার নেই? নীলাদ্রি চোখ তুলে উচ্ছ্বাসকে দেখল। স্যারের চোখে ছিল স্পষ্ট হতাশা আর নীরব বেদনা। তার মনে হলো স্যার হয়তো আশা করেছিলেন সে তার জন্য বিদ্রোহ করবে,
কিন্তু সে দুর্বল হয়ে বাবার কাছে আত্মসমর্পণ করেছে। আমি দুঃখিত স্যার। দুঃখিত হওয়ার কিছু নেই নীলাদ্রি, তুমি তোমার জীবন বেছে নিয়েছো। তবে মনে রেখো, তুমি ফাইলটা রেখে দিয়েছিলে। উচ্ছ্বাস আর কোনো কথা বললেন না। তিনি ক্লাসে ফিরে গেলেন। নীলাদ্রি সেখানে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর এক তীব্র শূন্যতা। সেদিনের পর থেকে ক্লাসে উচ্ছ্বাস এবং নীলাদ্রির মধ্যে আর কোনো বিশেষ যোগাযোগ থাকলো না। তাদের ভয় থেকে ভালোবাসার সম্পর্কটা শুরু হতে না হতেই ইমতিয়াজ এবং বাবার সিদ্ধান্তের কাছে হার মেনে গেল। নির্ধারিত শনিবার কর্নেল ইমতিয়াজ এবং নীলাদ্রির এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো। সামরিক কায়দায় অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল এবং জাঁকজমকপূর্ণ। ইমতিয়াজ সামরিক পোশাকে আত্মবিশ্বাসী এবং সুদর্শন। তার হাতে ঝলমলে হীরের আংটি। নীলাদ্রির হাত শীতল, মুখ ফ্যাকাশে, কিন্তু পরিবারের সম্মান রাখতে সে হাসি মুখে আংটি পরল। চারপাশে বাবা, শুভ আর নীলার আনন্দের ঢেউ। এঙ্গেজমেন্ট শেষে নীলাদ্রি যখন ঘরে একা, তখন তার মনে হলো আনন্দ ছিল না। ইমতিয়াজ স্যারকে তার অপছন্দ নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ হিসাবে তার প্রতি শ্রদ্ধা আছে। ইমতিয়াজ স্যার তার যত্ন নিচ্ছেন, তার পছন্দের কথা জিজ্ঞেস করছেন, সবই ঠিক আছে, কিন্তু কিছু একটা যেন ঠিক নেই। কোনো কারণ ছাড়াই তার বারবার উচ্ছ্বাস স্যারকে মনে পড়ছে। কেন এমন হচ্ছে? কেন এই আংটিটা হাতে থাকার পরেও আমার মনে হচ্ছে আমি ভুল করেছি? ইমতিয়াজ স্যার তো সব দিক দিয়ে পারফেক্ট, অথচ আমার মনে পড়ছে উচ্ছ্বাস স্যারের সেই দুষ্টু হাসিটা, তার চোখ টেপা, এমনকি সেই নীল ফাইলটাও। আমি তাকে হ্যাঁ বলেছিলাম, তাহলে কেন আমি এখন ইমতিয়াজ স্যারের বাগদত্তা? সে একবারও ইমতিয়াজের মধ্যে কোনো দোষ খুঁজে পেল না, কিন্তু তার মন যেন বারবার বলে উঠল, এই মানুষটা তোমার নয়, তোমার জন্য অপেক্ষা করছে অন্য কেউ। এই কারণহীন শূন্যতা নীলাদ্রিকে আরও অস্থির করে তুলল। নীলা তার বোনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিল নীলাদ্রি মোটেও সুখী নয়। তার মন খারাপটা আনন্দের আড়ালে স্পষ্ট। তার চেয়েও বড় প্রশ্ন নীলার মনে, যার উত্তর সে খুঁজে পাচ্ছিল না। উচ্ছ্বাস কেন চুপ? যে মানুষটা 2 বছর ধরে নীলাদ্রির জন্য অপেক্ষা করলো, যে এত পরিকল্পনা করে তার মন জয় করতে চাইল, সে এত সহজে হাল ছেড়ে দিল। রাতে শুভ ঘুমিয়ে যাওয়ার পর ফোন হাতে নিয়ে, উচ্ছ্বাস, তুমি এভাবে কেন মেনে নিলে? কি মেনে নিলাম? তোমার বোনের এঙ্গেজমেন্ট। মজা করো না উচ্ছ্বাস। তুমি আমাকে বলেছিলে তুমি নিজে ওর মনে ভালোবাসার সৃষ্টি করবে। তুমি বলেছিলে তুমি ওকে ভালোবাসো, আর এখন কি করছো? ও ইমতিয়াজের পাকতত্ত্বা। তুমি একবারও বাবাকে ফোন করলে না, বা ওকে একবার জিজ্ঞেসও করলে না। আমি ওর শিক্ষক নীলা, আমি কি ওর বাবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারি? প্লিজ এসব শিক্ষক ছাত্রীর অজুহাত দিও না। তোমার সাথে আমার এনগেজমেন্ট ভাঙার সময় তো তুমি প্ল্যান করে সব করেছিলে, আর এখন? আমার সঙ্গে তো তোমার এঙ্গেজমেন্টটা হয়েছিল নীলা, কিন্তু বিয়ে কি হয়েছিল? উচ্ছ্বাসের এই কথা শুনে নীলাদ্রি স্তম্ভিত হয়ে গেল। মানে কি বলতে চাইছো তুমি? মানে একটাই, নীলাদ্রি তার বাবার কথায় এঙ্গেজমেন্ট করেছে, কিন্তু তার হৃদয়ের কথা তো শোনেনি। আর এঙ্গেজমেন্ট মানেই তো বিয়ে নয়। আর এই শহরে তো আমি শুধু কেমিস্ট্রি টিচার হিসেবে আসিনি, এসেছি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে। এখন রাখছি, তোমার বোনের দিকে নজর রেখো। ফোন কেটে গেল। নীলা ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। উচ্ছ্বাসের কণ্ঠস্বরে কোনো হতাশা ছিল না, ছিল এক অদম্য প্রত্যয়। সে বুঝতে পারল উচ্ছ্বাস এত সহজে হার মানেনি, বরং সে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। ঠিক যেমন সে তার আর শুভর বিয়ের জন্য সময় ঠিক যেমন সে তার আর শুভর বিয়ের সময় অপেক্ষা করেছিল। উচ্ছ্বাসের অতীতের ঘটনাটিকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এঙ্গেজমেন্ট হয়েছে মানে বিয়ে হবে না। নীলা নিশ্চিত হলো যে উচ্ছ্বাস ভেতরে ভেতরে এক গোপন ও সুচিন্তিত পরিকল্পনা সাজাচ্ছে। সে জানে নীলাদ্রির মন ইতিমধ্যে তার দিকে ঝুঁকেছে। এখন শুধু দরকার সঠিক মুহূর্তে এমন একটি পদক্ষেপ নেওয়া, যা শুধু ইমতিয়াজের সাথে নীলাদ্রির বিয়ে নয়, বরং তার বাবার সিদ্ধান্তকেও নমনীয় করে দেবে। নীলাদ্রির এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু উচ্ছ্বাসের আসল খেলাটি এবার শুরু হতে চলেছে। উচ্ছ্বাসের রহস্যময় ইঙ্গিত নীলার মনে এক তীব্র কৌতূহল জাগালো।
সে এখন বুঝতে পারছে উচ্ছ্বাস চুপ করে বসে থাকার পাত্র নয়। সে অপেক্ষা করছে, আর সে অপেক্ষায় প্রমাণ করে দেবে সে কোনো এক গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এঙ্গেজমেন্টের পরদিন থেকে নীলাদ্রির জীবনে এক কঠিন সময় শুরু হলো। কর্নেল ইমতিয়াজ প্রতিদিন ফোন করেন, যত্ন নিয়ে কথা বলেন, কিন্তু নীলাদ্রির ফোন ধরলেই তার মন চাইতো ওপাশ থেকে উচ্ছ্বাস স্যারের কণ্ঠস্বর ভেসে আসুক। ইমতিয়াজ স্যার এত ভালো কেন? উনি যদি একটুও খারাপ হতেন তাহলে হয়তো আমি বাবাকে সহজে বোঝাতে পারতাম না। অথচ তার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু তার প্রতি আমার কোনো আকর্ষণও আসছে না। ক্লাসে উচ্ছ্বাস এখন সম্পূর্ণ পেশাদার। নীলাদ্রির দিকে তার নজর থাকে ঠিকই, কিন্তু সেখানে আর সেই দুষ্টুমি বা ব্যক্তিগত ইঙ্গিত নেই। যেন তাদের মধ্যে কফি ডেটের প্রস্তাব কিংবা নীল ফাইলের কোনো ঘটনাই ঘটেনি। উচ্ছ্বাসের এই গভীর নীরবতা নীলাদ্রিকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। তোরা দেখেছিস স্যার আমার দিকে তাকাচ্ছেও না, মনে হচ্ছে আমি যেন ক্লাসের 8-10টা সাধারণ ছাত্রীর মতোই। উনি হয়তো আমাকে ভুলেই গেছেন। তোর এঙ্গেজমেন্ট হয়েছে নীলাদ্রি, স্যার তো আর তোর সাথে ফ্লার্ট করতে পারে না, তিনি তো তোর শিক্ষক। আমি তোকে আগেই বলেছিলাম, উচ্ছ্বাস স্যারের থেকে ইমতিয়াজ স্যারের মধ্যে প্রতিষ্ঠিত জীবন অনেক বেশি নিরাপদ। এখন স্যারকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নীলাদ্রি কারো কথাতেই কান দিল না। ইমতিয়াজকে মানিয়ে নেওয়ার শত চেষ্টা সত্ত্বেও তার মন কেবলই সেই দিনগুলোর স্মৃতি হাতড়াচ্ছে, যেদিন সে উচ্ছ্বাসকে ভয় পেত, আর সে ভয়ের আড়ালে জন্ম নিয়েছিল প্রথম ভালোবাসা। এঙ্গেজমেন্টে 3 দিন পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। নীলাদ্রির কলেজ অধ্যক্ষের ঘরে এলেন উচ্ছ্বাস, ইউসুফ খান এবং সাথে একজন অপরিচিত ভদ্রলোক। তিনি কোনো সাধারণ অতিথি ছিলেন না। অধ্যক্ষ যখন ক্লাসে এসে উচ্ছ্বাসের সাথে আসা ভদ্রলোকটিকে পরিচয় করিয়ে দিলেন, তখন পুরো ক্লাসের চোখ কপালে উঠল। তোমাদের জানিয়ে দেই, আজকে তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্থায়ী প্রফেসর জয়েন হয়েছেন। ইনি হলেন ডক্টর ইমতিয়াজ জামান চৌধুরী। আমাদের উচ্ছ্বাস স্যার এতদিন তোমাদের ক্লাস নিচ্ছিলেন, কিন্তু তিনি এখন থেকে শুধুমাত্র বিশেষ প্রজেক্ট নিয়ে কাজ করবেন। ডক্টর ইমতিয়াজ স্যারই এখন থেকে তোমাদের কেমিস্ট্রি পুরো দায়িত্ব নেবেন। নীলাদ্রি হতবাক। ডক্টর ইমতিয়াজ জামান চৌধুরী, এই নামে কোনো শিক্ষক থাকার কথা নয়। হ্যাঁ, আমার সময় শেষ। এখন থেকে ডক্টর ইমতিয়াজি তোমাদের স্যার। কিন্তু এর কিছুক্ষণ পরে আসল ঘটনাটি ঘটল। অধ্যক্ষ আবার ক্লাসে এসে ঘোষণা করলেন যে উচ্ছ্বাস স্যারকে জরুরি কাজে কলকাতার একটি সেমিনারে যোগ দিতে হচ্ছে, তাই তিনি দ্রুত চলে যাবে। উচ্ছ্বাস ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় নীলাদ্রি এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত ক্লাস থেকে বেরিয়ে কলেজ গেটের দিকে ছুটে গেল। দৌড়ে গিয়ে উচ্ছ্বাসের সামনে দাঁড়ালো। স্যার দাঁড়ান, আপনি কেন চলে যাচ্ছেন? এখন তো আমার যাওয়ার সময় নীলাদ্রি। তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন এখানে থাকার কোনো কারণ নেই। কিন্তু স্যার আমার মন আপনাকে চাইছে। আমি ইমতিয়াজ স্যারকে মানতে পারছি না। আমি জানি তুমি ফাইলটা রেখে দিয়েছিলে, কিন্তু তোমার বাবার সিদ্ধান্ত তুমি মেনে নিয়েছো, আর আমি তোমার বাবার সিদ্ধান্তের উপর কথা বলতে পারি না। তবে আমি শুধু এইটুকুই বলতে পারি, আমি তোমার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। আপনি চলে যাবেন না। আমি জানি না কি হবে, কিন্তু আপনি চলে গেলে আমার দম বন্ধ হয়ে যাবে। প্লিজ। আমার সঙ্গে তো নীলার এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু বিয়ে কি হয়েছিল? তোমার এঙ্গেজমেন্টটা হয়ে গেছে নীলাদ্রি। এবার কি তুমি তোমার শুভকে খুঁজতে বের হবে, নাকি ইমতিয়াজকে বিয়ে করবে? এটাই তোমার শেষ পরীক্ষা নীলাদ্রি। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে তুমি নিজেই পথ খুঁজে নেবে। আমি অপেক্ষা করব, তবে বেশি দিন নয়। উচ্ছ্বাস দ্রুত গাড়িতে উঠে বসলেন এবং তীব্র গতিতে কলেজ গেট থেকে বেরিয়ে গেলেন। তার চোখে ছিল এক দৃঢ় বিশ্বাস। তিনি জানতেন তার নীরব চালটি সফল হবে। নীলাদ্রির জীবনে এখন ইমতিয়াজ ও উচ্ছ্বাস নয়, বরং তার নিজের হৃদয়ের সিদ্ধান্ত নেওয়ার সময়। উচ্ছ্বাস চলে গেলেন, কিন্তু তার শেষ কথাগুলো নীলাদ্রির মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। এঙ্গেজমেন্ট হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। নীলাদ্রি কি তাহলে তার দিদির মতো নিজের ভালোবাসার পথ খুঁজে নেবে? উচ্ছ্বাসে চলে যাওয়ার পর 1 মাস কেটে গেল। এই 1 মাসে নীলাদ্রির জীবন ছিল যান্ত্রিকতায় মোড়া। তার প্রতিটি মুহূর্ত কেটেছে ইমতিয়াজের যত্ন আর পরিবারের আনন্দের মাঝে, কিন্তু হৃদয়ের গভীরে ছিল এক তীব্র শূন্যতা। আজ সেই দিন, যেদিন নীলাদ্রির সাথে কর্নেল ইমতিয়াজের বিয়ে।
নীলাদ্রি কনের সাথে সেজে প্রস্তুত, লাল বেনারসি সোনার গয়না আর সুন্দর মেকআপে তাকে লাগছে পুতুলের মতো। কিন্তু তার চোখে সেই পুতুলের প্রাণ নেই। সে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছে, আর বারবার তার মনে পড়ছে উচ্ছ্বাসের শেষ কথাগুলো। এঙ্গেজমেন্ট হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। আমি কি ভুল করছি? আমি কি আমার জীবনের একমাত্র ভালোবাসাকে শুধুমাত্র বাবার সম্মানের জন্য বিসর্জন দিচ্ছি? আমার আপুও তো পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসা বেছে নিয়েছিল, আর আমি? ঠিক তখনই তার ঘরে ঢুকলো তার দুই প্রিয় বান্ধবী, মুন আর রাফা, আর সাথে তার বোন নীলা। ওয়াও নীলাদ্রি, তোকে একদম পরি লাগছে। সত্যি আর্মি অফিসারের বউ হতে চললি। আমরা তো আগেই জানতাম তোর জীবনে অন্যরকম কিছু হবে। নীলাদ্রি, তুই কি সত্যিই খুশি? নীলার এই প্রশ্নটা যেন ছিল তুরুপের তাস। নীলাদ্রির বাঁধ ভেঙে গেল। সে নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। না আপু, আমি পারছি না। আমার মনে হচ্ছে আমি উচ্ছ্বাস স্যারকে, না না, উচ্ছ্বাসকে ভালোবাসি। আমি ওকে ভুলতে পারছি না। আমার মনে শুধু ওর হাসি, ওর চোখ টেপা আর সেই নীল ফাইলটা ঘুরছে। আমি জানি, আমিও জানতাম তুই পারবি না। উচ্ছ্বাস তোকে বলেছিল এনগেজমেন্ট হয়েছে, কিন্তু বিয়ে কি হয়েছিল সে তোকে শুধু একটা ইঙ্গিত দিয়েছিল। আর আমি জানতাম তুই ঠিক বুঝে যাবি। মানে কি বলছিস তোরা? কিসের ফাইল? আবার উচ্ছ্বাস স্যার? পরে সব বলবো, এখন আমাদের হাতে সময় কম। নীলাদ্রি, তুই কি তোর ভালোবাসার কাছে যেতে চাস, নাকি বাবার সম্মান আর ইমতিয়াজের নিরাপত্তা জীবনে নিজেকে বন্দি করবি? আমি উচ্ছ্বাসের কাছে যাব। তবে আর দেরি কেন, পালা। নীলার নির্দেশে শুরু হলো মিশন নীলাদ্রির মুক্তি। যেহেতু বাড়িতে এখন লোক ভর্তি, তাই পালাতে হবে অত্যন্ত সাবধানে। নীলা দ্রুত নীলাদ্রিকে তার সাজের সব ভারী গহনা খুলে ফেলতে বলল। এরপর সে নিজের পরনের সাধারণ সালোয়ার কামিজটা নীলাদ্রিকে পরিয়ে দিল। কনের সাজের বেনারসি আর গহনাগুলো তার নিজের ট্রাঙ্কে তালাবন্ধ করে দিল। মুন আর রাফা দুজনে মিলে ঘরে দ্রুত কিছু কাপড় আর তোয়ালে ভরে নীলাদ্রির বিছানার ওপর রাখলো, যাতে দূর থেকে দেখে মনে হয় নীলাদ্রি হয়তো ক্লান্ত হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। নীলা উচ্ছ্বাসকে ফোন করে তার প্ল্যান সাজিয়ে দিয়েছিল। ঠিক তখনই বাইরের গেট দিয়ে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে ঢুকলো। কিন্তু বিয়ে তো এখনও শুরু হয়নি। শুভ আর বাড়ির লোক ব্যস্ত হয়ে গেল ব্যান্ড পার্টিকে সামলাতে। নীলা সুযোগটা কাজে লাগালো। নীলাদ্রিকে লুকিয়ে তারা বাথরুমের জানালা দিয়ে নয়, বরং বাড়ির পেছনের দিকে সেই পুরনো দরজা দিয়ে বের হওয়ার ব্যবস্থা করলো, যেটা বাগানের দিকে যায়। কিন্তু নীলাদ্রির মুখ তো এখনও মেকআপে ঢাকা। তাড়াতাড়ি কর, এই নে আমার সানগ্লাস আর মাস্ক। এখন তোকে একদম কলেজ ফেরত সাধারণ ছাত্রী লাগবে। যা। নীলাদ্রি দ্রুত সানগ্লাস আর মাস্ক পরে দিল। তার হাত থেকে হীরের আংটিটা খুলে টেবিলের উপর রাখলো। সে যখন বের হচ্ছে তখন রাফা তাকে একটা ছোট চিরকুট ধরিয়ে দিল। এটা তোর দুলাভাইকে দিস, আমরা বলবো তুই বাইরে শপিং করতে গিয়েছিস। শপিং? এই মুহূর্তে? আরে হ্যাঁ, কোনে তো একটু টেনশন ফ্রি করতে বেরিয়েছিস, এবার যা। নীলাদ্রির চোখে ছিল জল, কিন্তু মুখে ছিল এক মুক্তের হাসি। কোণের সাজ ফেলে সে দ্রুত পালালো। নীলাদ্রি দ্রুত বাড়ির পেছনের রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে একটা ট্যাক্সি ধরল। সে ট্যাক্সি নিয়ে সোজা সেই জায়গায় গেল যেখানে উচ্ছ্বাস তাকে আসতে বলেছিল। তাদের কলেজের কাছাকাছি একটা নিরিবিলি পুরনো কফি শপের এক কোণে একা বসেছিল উচ্ছ্বাস। তাকে দেখে মনে হলো সে যেন বহু যুগ ধরে অপেক্ষা করছে। নীলাদ্রি সানগ্লাস আর মাস্ক পরা অবস্থাতেই কাঁপতে কাঁপতে তার সামনে এসে দাঁড়ালো। মাস্ক নামিয়ে হাঁপাতে হাঁপাতে, উচ্ছ্বাস? জানতাম তুমি আসবে, তোমার শুভকে খুঁজতে। নীলাদ্রি দেখলো কফির কাপের পাশে নীল রঙের সেই ফাইলটা রাখা আছে। উচ্ছ্বাস তখনও শিক্ষকের সম্মানেই আছেন, কিন্তু তার চোখে এখন স্পষ্ট ভালোবাসা। এঙ্গেজমেন্ট হয়েছে মানেই তো বিয়ে নয়, তাই না? হ্যাঁ, আর এঙ্গেজমেন্ট ভাঙলে তো বাবার সম্মানও থাকে না। এবার কি হবে? বাবার সম্মান থাকবে। তুমি শুধু এই নীল ফাইলটায় তোমার নামটা লিখে দাও। নীলাদ্রি দেখলো ফাইলটার ভেতরে রাখা আছে ম্যারেজ রেজিস্ট্রেশনের কিছু কাগজ। উচ্ছ্বাস যে শুধু অপেক্ষা করেনি, বরং প্ল্যানিংয়ের শেষ ধাপটাও তৈরি করে রেখেছিলেন, তা বুঝতে পারল সে। এই ভালোবাসার কাছে তার সব ভয়, সব দ্বিধা আজ পরাজিত। নীলাদ্রি এই কাগজে নিজের নাম সই করল। বাইরে তখন ব্যান্ড পার্টি বাজছে আর কর্নেল ইমতিয়াজ অপেক্ষা করছেন। কিন্তু নীলাদ্রি এখন নতুন জীবনের পথে।
তার ভয় থেকে ভালোবাসার গল্পটা এক দুঃসাহসিক হাসি আর আনন্দের মধ্যে দিয়ে পরিণতি পেল। নীলাদ্রি কফি শপে উচ্ছ্বাসের সাথে ম্যারেজ রেজিস্ট্রেশনের কাগজে সই করার প্রায় ঘণ্টাখানেক পর বিয়ের আসরে যখন শুভ বরযাত্রী এবং ইমতিয়াজকে অভ্যর্থনা জানাচ্ছে, তখনই শুরু হলো আসল নাটক। ইমতিয়াজ সামরিক পোশাকে আত্মবিশ্বাসে উজ্জ্বল, কিন্তু কনের ঘরে তখন চরম বিশৃঙ্খলা। নীলাদ্রিকে লেপের তলায় শোয়ানো আছে ভেবে সবাই নিশ্চিন্ত ছিল, কিন্তু শুভ যখন কনেকে নিয়ে যেতে গেল তখনই বাঁধল গোল। কনের ঘরে ঢুকে নীলাদ্রিকে এবার নিয়ে চলো, ইমতিয়াজ স্যার অপেক্ষা করছেন। হ্যাঁ, তবে ওকে একটু সময় দাও, বাইরে এত গোলমাল, ও একটু নার্ভাস। শুভ যখন কনের পালঙ্কে রাখা কাপড় আর তোয়ালে দেখল তখন তার চোখ কপালে উঠল। নীলাদ্রি কোথায়? এটা কি? হাত থেকে সেই চিরকুটটা শুভর হাতে ধরিয়ে দিয়েই ফিসফিস করে শান্ত হও, উচ্ছ্বাস ওকে নিয়ে গেছে। শুভ হতবাক। নীলাদ্রির পালানোর খবর মুহূর্তেই গোপন রইল না। প্রথমে নীলাদ্রির বাবা, তারপর ইমতিয়াজ। সবার কানে পৌঁছলো এই খবর। কি বলছো তুমি শুভ? নীলাদ্রি পালিয়েছে? কার সাথে? স্যার, আমি ঠিক জানি না। বাড়ির ভেতরে যখন চরম উত্তেজনা, ঠিক তখনই দরজায় একটি গাড়ি এসে থামল। সেই গাড়ি থেকে নামলো উচ্ছ্বাস ইউসুফ খান, আর তার পাশে সালোয়ার কামিজ আর সানগ্লাস পরা নীলাদ্রি। তাদের হাতে ছিল কিছু কাগজ। উচ্ছ্বাস ধীর পায়ে শুভ আর ইমতিয়াজের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে সেই পুরনো দুষ্টুমি, কিন্তু মুখে চরম আত্মবিশ্বাস। দুলাভাই, এত ব্যস্ত কেন? কোণে তো এখনই যাবে না? উচ্ছ্বাস, তুমি এখানে কি করছো? আর নীলাদ্রি, তুমি পালিয়েছো কেন? ইনিকে আর আপনি কি নীলাদ্রিকে ভুল বুঝিয়ে নিয়ে গেছেন? আপনি জানেন এই কাজের জন্য আপনাকে কী ধরনের পরিণতির সম্মুখীন হতে হবে? পরিণতির কথা পরে ভাবা যাবে স্যার, আগে পরিচয়টা জেনে নিন। আমি হলাম উচ্ছ্বাস ইউসুফ খান, নীলাদ্রির স্বামী। এই কথা শুনে পুরো আসরে পিনপতন নীরবতা। নীলাদ্রির বাবা জ্ঞান হারাবার উপক্রম। ইমতিয়াজ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না। কি বললেন আপনি? স্বামী? তুমি একজন সাধারণ কলেজের শিক্ষক মাত্র, আর নীলাদ্রি বোনের সাথে তোমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। আমার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল নীলার, যার বিয়ে আপনি দিতে চেয়েছিলেন আমার সাথে। আর নীলাদ্রির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়নি, বিয়ে হয়েছে। দেখুন, এই হলো আমাদের ম্যারেজ সার্টিফিকেট। ঘণ্টাখানেক আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। উচ্ছ্বাস ম্যারেজ সার্টিফিকেটটা ইমতিয়াজ এবং নীলাদ্রির বাবার দিকে এগিয়ে দিলেন। সবাই দেখল সেখানে সই করা আছে উচ্ছ্বাস ইউসুফ খান এবং নীলাদ্রি। ইমতিয়াজ তখনও বিশ্বাস করতে পারলেন না। তিনি ক্রোধে ফেটে পড়লেন। আপনি নাটক করছেন? একজন ছাত্রীর সাথে আপনি? এটা মানা যায় না। আমি আপনার ক্যারিয়ার শেষ করে দেব। আমার ক্যারিয়ারের চিন্তা আমি আমার ভালোবাসার জন্য কোনো নাটক করিনি। আমি শুধু নীলাদ্রির হৃদয়ের সম্মান করেছি। আর আপনার সাথে ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর মন আমার কাছে ছিল। ইমতিয়াজ যখন ক্রোধে এগিয়ে এসে নীলাদ্রিকে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই উচ্ছ্বাস এমন কিছু করলেন যা সবাইকে স্তব্ধ করে দিল। উচ্ছ্বাস দ্রুত নীলাদ্রির সানগ্লাস সরিয়ে দিলেন। এরপর বিয়ের আসরে সবার সামনে দাঁড়িয়ে নীলাদ্রির মুখ দু হাতে ধরে অধিকার নিয়ে তাকে গভীর চুম্বন করলেন। এই চুম্বন কেবল ভালোবাসা প্রমাণ ছিল না, ছিল সামরিক ব্যক্তিত্ব ইমতিয়াজের প্রতি প্রতিদ্বন্দ্বীর চূড়ান্ত ঘোষণা। নীলাদ্রিও উচ্ছ্বাসকে জড়িয়ে ধরল। তার চোখের জল মুছে গেল মুক্তির আনন্দে। চুম্বন শেষে ইমতিয়াজকে উদ্দেশ্য করে, এই হলো আমার স্ত্রী, যার মন আমার কাছে ছিল। তাকে আমি কখনোই অন্যের হাতে তুলে দিতে পারতাম না। এঙ্গেজমেন্ট হয়েছে মানেই তো আর বিয়ে নয় কর্নেল সাহেব। ইমতিয়াজ আর একটি কথাও বলতে পারলেন না। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিশ্চিত হলেন এই শিক্ষক শুধু প্রেমে নয়, চালেও তার চেয়ে এক ধাপ এগিয়ে। নীলাদ্রির বাবা তখনও হতভম্ব, কিন্তু নীলা আর শুভ এগিয়ে এসে উচ্ছ্বাস আর নীলাদ্রিকে স্বাগত জানালো। এই বিয়েতে তাদের পূর্ণ সমর্থন ছিল। ভয় থেকে শুরু হওয়া নীলাদ্রির গল্পটা অবশেষে প্রেম, সাহস এবং গোপন পরিকল্পনার মাধ্যমে পরিণতি পেল। উচ্ছ্বাসে সেই সাহসী ঘোষণা এবং প্রকাশ্যে চুম্বনের পর
বিয়ের আসরে মুহূর্তের জন্য এক নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতা ভাঙল নীলাদ্রির বাবার কঠোর কণ্ঠস্বর আর শুভর তীব্র রাগ। নীলাদ্রি, তুই তুই এটা কি করলি? তুই আমার সম্মান ধূলিসাৎ করে দিলি, একটা সামান্য মাস্টার। আর তুই উচ্ছ্বাস, তুই আমার বড় মেয়ের সাথে এঙ্গেজমেন্ট ভেঙেছিস, আর এখন আমার ছোট মেয়েকে। বাবার কথা শেষ হওয়ার আগেই শুভ ক্রোধে এগিয়ে এলো। উচ্ছ্বাস, তোমার সাহস হয় কি করে এমন কাজ করার? তুমি জানো ইমতিয়াজ স্যার আমার সিনিয়র অফিসার। আমি তোমার প্ল্যানিংটা জানতাম, কিন্তু তুমি বিয়ে পর্যন্ত গড়াতে দেবে এটা ভাবিনি। আমার ডিউটি, আমার কেরিয়ারের কি হবে? তুমি সব শেষ করে দিলে। তোমার ক্যারিয়ারের কিছু হবে না দুলাভাই, আমি সব সামলে নেব। আর বাবার সম্মানের কথা বলছেন, বাবার সম্মান আমার কাছেও গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জড়িত ছিলেন? নীলা, তুমি তোমার বোনকে পালাতে সাহায্য করেছো? হ্যাঁ, আমি সাহায্য করেছি। ইমতিয়াজ স্যার, আপনার সব কিছু আছে, কিন্তু ভালোবাসার জোর আপনার কাছে নেই। নীলাদ্রির হৃদয়ের যেখানে শান্তি নেই, সেখানে বাবার দেওয়া নিরাপদ জীবনও মূল্যহীন। তুই আমাকে কি জবাব দিবি? সবাই জানে আজ তোর বিয়ে। এই অপমানের পর আমি মুখ দেখাবো কি করে? উচ্ছ্বাস তখন তার স্বভাবসুলভ শান্ত ও বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন। তিনি বাবার কাছে গিয়ে শ্রদ্ধার সাথে বসলেন। বাবা, আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু একটু ভেবে দেখুন, আপনার বড় মেয়ে যখন নিজের ভালোবাসার মানুষটিকে বেছে নিয়েছিল, তখন আপনি কষ্ট পেলেও আজ সে সুখে আছে। নীলাদ্রিকে যদি ইমতিয়াজ সাহেবের হাতে তুলে দিতেন, তবে আজীবন সে অসুখী থাকতো। আর অসুখী মেয়ের বাবা হওয়াটা অপমানের চেয়েও বেশি কষ্টের। কিন্তু তুমি কেন আমার মেয়ের জীবন এইভাবে বেছে নিলে? কারণ আমি 2 বছর ধরে শুধু অপেক্ষা করেছি বাবা। যেদিন নীলার এঙ্গেজমেন্ট ভাঙলাম, সেদিনই আমি জেনেছিলাম যে নীলাদ্রির সরলতা আমাকে টেনে নিয়েছে। আমি আপনার বিশ্বাস ভাঙতে চাইনি, তাই এত বছর অপেক্ষা করেছি। আর ইমতিয়াজ স্যার, তিনি ভালো মানুষ, কিন্তু নীলাদ্রির হৃদয়ের মানুষ তিনি নন। এরপর নীলা শুভর দিকে ফিরে তাকে বোঝাতে শুরু করলো। শুভ, তুমি একজন আর্মি অফিসার। দেশের প্রতি তোমার যেমন কর্তব্য আছে, তেমনি আমার বোনের প্রতিও তোমার দায়িত্ব ছিল। তুমি কি চাও যে আমার বোন সারা জীবন একটা কম্প্রোমাইজের মধ্যে থাকুক? উচ্ছ্বাসকে তুমি চেনো, ও কোনো দিনও নীলাদ্রির খারাপ চাইবে না। তোমার কেরিয়ারের ভয় পাচ্ছ? তুমি ভুলে গেছো উচ্ছ্বাস ইউসুফ খান শুধু একজন শিক্ষক নয়, সে এই শহরের একজন নামকরা শিক্ষাবিদ। তার সাথে তোমার সম্পর্ক খারাপ হলে সে ক্ষতি তোমার হবে না, বরং অন্যরকম সম্মান তৈরি হবে। তোমার এঙ্গেজমেন্ট ভাঙার সময় সে সাক্ষী ছিল, আর আজ সে নিজে বিয়ে করে নিল। দুলাভাই, আমি তো আগেই বলেছিলাম ইতিহাসের পুনরাবৃত্তি হবে। নীলার এঙ্গেজমেন্ট আমার সাথে হয়েছিল, কিন্তু বিয়ে হয়েছিল আপনার সাথে। আর নীলাদ্রির এঙ্গেজমেন্ট ইমতিয়াজের সাথে হলেও বিয়েটা তো আমার সাথেই হতে হতো। এটাই তো কেমিস্ট্রি, যেখানে যার সাথে বন্ধন সেখানেই সে যাবে। উচ্ছ্বাসের যুক্তি, নীলার সমর্থন এবং সর্বোপরি নীলাদ্রির চোখে ভালোবাসার আকুতি দেখে বাবার রাগ ধীরে ধীরে নরম হয়ে এলো। তিনি দেখলেন তার 2 মেয়ে নিজেদের ভালোবাসার মানুষের সাথে আছে। তোরা যা করলি তা আর ফেরানো যাবে না। এখন কি হবে? ইমতিয়াজকে আমি কি জবাব দেব? তার জবাব আমি দেব বাবা। আমি আমার বিয়ের খবর সবাইকে জানাবো, আর ইমতিয়াজ সাহেবের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আমার শিক্ষাগত আর পারিবারিক পরিচয় তিনি জানেন। হয়তো কিছুক্ষণ রাগ করবেন, কিন্তু তিনি আপনার মতো একজন ভদ্র ও উদার মানুষের কাছেই সব শিখেছেন, তিনি বুঝবেন। কিছুক্ষণ পর উচ্ছ্বাসী ইমতিয়াজের সাথে কথা বলেন। ইমতিয়াজ কিছুটা হতাশ হলেও উচ্ছ্বাসের স্পষ্ট ব্যাখ্যা এবং নীলাদ্রির হৃদয়ের কথা শুনে সামরিক কায়দায় পরাজয় স্বীকার করে নিলেন। এভাবে একটি বিয়ে ভাঙার বেদনা এবং একটি ভালোবাসার জয়ের আনন্দের মধ্যে দিয়েই ভয় থেকে ভালোবাসার গল্প অবশেষে স্থায়ীভাবে পরিণতি পেল। আর নীলাদ্রি প্রমাণ করল, জীবনে শুধু নিরাপদ পথ নয়, হৃদয়ের ডাক শোনাটাও জরুরি। বিয়ে এবং সব নাটক শেষ হওয়ার পর বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। বাবা কিছুটা অভিমানী হলেও
মেয়ের সুখের জন্য আর কথা বাড়ালেন না। শুভ তার সামরিক সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয় কাটিয়ে এখন উচ্ছ্বাসকে নিয়ে হাসি ঠাট্টা করছে। নীলাদ্রি আর উচ্ছ্বাসের জন্য সাজানো হলো তাদের বাসর ঘর। নীলাদ্রি যখন বাসর ঘরে ঢুকলো তখন ঘরটা ফুল আর আলোয় ঝলমল করছে। তার দুই বান্ধবী মন আর রাফা আর তার বোন নীলা তখন ঘর সাজানোর শেষ মুহূর্তের কাজ করছে। উচ্ছ্বাস তখন বাইরে শুভর সাথে কথা বলছেন, একটু পরে আসবেন। আইকনে বসে এখানে, তোর সব ভয় তো এবার উড়ে গেল। আপু কি যে বলো, তোমরা না থাকলে তো আমি মরেই যেতাম। মরে যেতিস? কফি ডেটের প্রস্তাব পেয়েও পালিয়ে গিয়েছিস, আর এখন বলছিস মরে যেতিস? তোর জন্য আজ আমাদেরও ঐতিহাসিক পলাতক হতে হলো। ঠিক বলেছিস, ভাবতো একবার, কর্নেলের সাথে বিয়ে ভেঙে স্যারের সাথে পালালি। এই গল্প তো আমার এই গল্প তো আমরা কলেজের শেষ দিন পর্যন্ত বলবো। তোর জন্য তো আমরা টিচারদের কাছে স্পেশাল হয়ে গেলাম। আর শোন, উচ্ছ্বাস আমাকে বলেছিল সে নাকি তোকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় প্রথম দেখেছিল। 2 বছর ধরে তোর জন্য অপেক্ষা করেছে। ইস, এইসব কথা বলছো কেন? আমি তখন কত ছোট ছিলাম। ছোট ছিলি বলেই তো তোর হট প্রফেসর তোকে এত বছর ধরে শুধু দেখে গেল। বলতো, তোকে দেখে ওর প্রথম কি মনে হয়েছিল? নিশ্চয়ই বলেছিল, আহা, একে তো ছাত্রী হিসেবেই পেতে চাই। চুপ করতে তোরা, উনি তো এখন ওর স্বামী। এবার থেকে তোকে রোজ স্যারের ক্লাস করতে হবে নীলাদ্রি, রাতের বেলাও। তোরা খুব খারাপ, এসব কি বলছিস? ঠিক আছে ঠিক আছে, আর চালাবো না। তবে শোন, তোর নীল ফাইলটা কিন্তু আমি দেখেছি। কি সাহস! ম্যারেজ রেজিস্ট্রেশনের কাগজ আগে থেকে রেডি ছিল। উচ্ছ্বাস লোকটা একটা নাম্বার 1 প্লেয়ার। আমরা কিন্তু বাইরে কান পেতে থাকবো। যদি কোনো কেমিস্ট্রির কঠিন সূত্র আলোচনা হয় তাহলে কিন্তু আমরা এসে নোট করে নেব। আর যদি কোনো নতুন আবিষ্কার হয় তবে আমরাও পার্টি চাই। 3 বান্ধবী হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। শেষ মুহূর্তে নীলা দরজায় দাঁড়িয়ে নীলাদ্রিকে চোখ টিপে বলল, ভয় পাবি না, তোর তো আর প্রথম এনগেজমেন্ট নয় যে ভয় পাবি। এবার কিন্তু বিয়ে হয়েছে। নীলাদ্রির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। দরজা বন্ধ হলো। তার হৃদয়ে তখন আর কোনো ভয় নেই, আছে শুধু সেই মানুষটার জন্য তীব্র অপেক্ষা, যিনি ভয়কে জয় করে তার জীবনে প্রেম এনেছেন। কিছুক্ষণ পর দরজা খুলল। উচ্ছ্বাস ঘরের ভিতরে এলেন। বাসর ঘরের সুগন্ধ আর নীরবতা তখন দুজনের হৃস্পন্দন শুনতে পাচ্ছে। উচ্ছ্বাস দরজা বন্ধ করে নীলাদ্রির কাছে এসে দাঁড়ালেন। আমার বন্ধুরা খুব দুষ্টু। আপনিও কম যান না। আমি তো তোমার শিক্ষক নীলাদ্রি, তোমাকে তো একটু চ্যালেঞ্জ দিতেই হতো, তাই না? না হলে তোমার ভয়টা কাটতো কি করে? উচ্ছ্বাস আলতো করে নীলাদ্রির হাত ধরলেন। তার হাতে এখন নেই কোনো সামরিক অফিসারের আংটি, আছে শুধু ভালোবাসার স্পর্শ। এখন এই ঘরে শুধু তুমি আর আমি, কোনো জিরাফ স্যার নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু আমাদের কেমিস্ট্রি। উচ্ছ্বাস তখন সেই নীল ফাইলটা তুলে নিলেন, যেটা ছিল তাদের ভালোবাসার প্রতীক। তিনি ফাইলটা আলতো করে রেখে নীলাদ্রির দিকে ঝুঁকতে শুরু করলেন। নীলাদ্রির চোখ বন্ধ হয়ে এলো। তাদের ভয় থেকে ভালোবাসার গল্পটা অবশেষে পূর্ণতা পেল। উচ্ছ্বাস যখন নীলাদ্রির খুব কাছে এলেন তখন বাসর ঘরের মৃদু আলোয় নীলাদ্রির সাজানো মুখটা আরও মায়াবী লাগছিল। নীলাদ্রি চোখ বুজেছিল ঠিকই, কিন্তু তার ভেতরে চলছিল এক অদ্ভুত রোমাঞ্চকর শিহরণ। ভয়ের পর্ব শেষ, এখন শুধু ভালোবাসার শুরু। ফিসফিস করে আলতো করে নীলাদ্রির মুখ থেকে কন্যাটা সরিয়ে, আর ভয় নেই নীলাদ্রি, তোমার জিরাফ স্যার এখন শুধুই তোমার উচ্ছ্বাস। উচ্ছ্বাস নীলাদ্রির হাত ধরে টেনে তাকে বিছানায় বসালেন। নীলাদ্রি তখনও লজ্জায় চোখ তুলতে পারছে না। আপনি কেন এত কষ্ট করলেন? কেন এত বছর অপেক্ষা করলেন? তোমার উত্তরের জন্য আমি তোমার মুখে কোনো না শুনতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি যখন আমাকে ভালোবাসবে তখন সেই ভালোবাসার জোরে তুমি নিজেই আমার কাছে আসবে। তোমার ভালোবাসার বিদ্রোহ দেখার জন্যই আমার এত অপেক্ষা। আর তুমি তো তোমার বোনের চেয়েও সাহসী। তুমি সরাসরি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো। নীলাদ্রি লজ্জা পেল, কিন্তু এই প্রশংসা তার খুব ভালো লাগলো। আপনি না থাকলে আমি পারতাম না। আপনি আমাকে সাহস দিয়েছেন। তোমাকে আমার অনেক কিছু বলার আছে নীলাদ্রি,
সেই প্রথম দিন যখন তোমার বাবা আমাকে তোমার বড় বোনের দেখতে এসেছিলেন, আর আমি তোমার স্কুলের ইউনিফর্ম দেখে। উচ্ছ্বাস তখন তাকে 2 বছর আগের সেই প্রথম দেখার কথা বললেন কিভাবে তার নিষ্পাপ মুখ আর সরলতা দেখে তিনি এক লহমায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই মেয়েটির জন্যই তিনি অপেক্ষা করবেন। নীলার এঙ্গেজমেন্ট ভাঙা থেকে শুরু করে শুভ নীলার বিয়েতে সাক্ষী হওয়া সব কিছু ছিল তার ভবিষ্যতের পথ তৈরি করা। আমি কখনো তোমার মনে ভয় সৃষ্টি করতে চাইনি নীলাদ্রি। আমি শুধু চেয়েছিলাম তোমার মনের জমিতে যেন আমি শুধুমাত্র শিক্ষক না থাকি। কথা বলতে বলতে রাত গভীর হলো। বাইরে তখনও ফুলের সুবাস। উচ্ছ্বাস আর নীলাদ্রি দুজনেই ভুলে গেল তাদের মধ্যে থাকা শিক্ষক ছাত্রের সম্পর্ক আর বাইরের পৃথিবীর সব জটিলতা। এখন তারা শুধু দুজন মানুষ যারা একে অপরের। তিনি নিজের পকেট থেকে একটি সাধারণ রূপোর আংটি বের করলেন। এই নাও, এটাই তোমার জন্য। এটা ভালোবাসার চিরস্থায়ী বন্ধন, কোনো সামাজিক চুক্তি নয়। উচ্ছ্বাস গভীর ভালোবাসা নীলাদ্রির হাতে আংটি পরিয়ে দিলেন। সেই রূপোর আংটি যেন হীরের চেয়েও বেশি উজ্জ্বল মনে হলো নীলাদ্রির কাছে। তোমার সব ভয় দূর হয়ে গেছে নীলাদ্রি। এখন শুধু আমার কাছে এসো। আজ থেকে তুমি আমার জীবন সঙ্গী, আমার সব স্বপ্নের সাথী। উচ্ছ্বাস আলতো করে নীলাদ্রিকে কাছে টেনে নিলেন। নীলাদ্রিও 2 হাত দিয়ে উচ্ছ্বাসের কলার চেপে ধরল। তাদের প্রেম, অপেক্ষা আর সাহসের গল্পটা পূর্ণতা পেল সেই বাসর ঘরে। ভয়ের দিন শেষ, শুরু হলো নিরাপদ ও ভালোবাসার এক নতুন জীবন।